আমি কলেজে উঠলাম, ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট, আমি বইটা ফার্স্ট হইতে চাই, আমার কি করা হয়? মানে চেক করতে চাইতেছিলাম যে আসলে কি হয়েছে কিনা। অপর ভাইয়া পোস্ট দিছেন, তারপর আমি ভাবছি তাহলে হয়তো আসলেই হবে। আমার মনে হয় আমার 40টাই হয়েছে। আর ভাইয়া আমি ওর থেকে পুরোটাই উল্টা। বিদেশি রাইটারের বইয়ের কন্টেন্ট কিছু পড়ার দরকার নাই, যেগুলো লাগবে ওগুলা ভাইয়ারা ক্লাসেই করাই দেয়। অনেকেই অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার জন্য ঢাকা চলে আসে, তোমাদের কাছে কি মনে হয়? ওর মতো 23 ব্যাচের ইঞ্জিনিয়ারিং এ যুক্ত ছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে খুবই স্পেশাল একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমাদের সাথে যুক্ত আছে এমন দুইজন মানুষ যারা বাংলাদেশের সবচেয়ে মেধাবী আর পরিশ্রমী মানুষদেরকে রিপ্রেজেন্ট করে। তো আজকে আমাদের সাথে যুক্ত আছে তোফায়েল এবং রোহিত, যারা এবছর বুয়েটের ভর্তি পরীক্ষায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে। তো তোফায়েল এবং রোহিত, প্রথমত তোফায়েল, কেমন আছো? তুমি? আলহামদুলিল্লাহ ভালো। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেওয়ার পরের যে ফেজটা, এই মোমেন্টটা না সবচেয়ে শান্তির মোমেন্ট। ওই ফেজটা, ওই যে ভ্যাকেশনটা থাকে, মানে সারা জীবনে এত শান্তির ভ্যাকেশন বা ছুটি কিন্তু আর পাওয়া যায় না। তো এই ছুটিটা কেমন কাটতেছে আর তোমাদের অনুভূতিটা কেমন? অনুভূতিটা আসলে মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমি মানে কখনোই এত বেশি এক্সপেকটেশন রাখি নাই, এখন মানে এক্সপেকটেশনের চেয়েও বেশি ফলাফল পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এটা যতটুকু সম্ভব উপভোগ করতেছি এখন। রোহিত? জি ভাই, আমিও এত এক্সপেকটেশন রাখি নাই, বাট আল্লাহ যেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর এই সময়টার কথা যদি বলি, আমি সারাদিনই চিল করে কাটাইতেছি, এখন একদমই পড়াশোনা করতেছি না ভাইয়া। আচ্ছা, তোমাদের কি ওই মোমেন্টের কথা মনে আছে যখন বুয়েটের রেজাল্টটা দিল? তার ঠিক পরের মোমেন্টটা, আমি আমার কথা বলি। আমার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেয় 2018 সালে। তো আমার ভর্তি পরীক্ষার পরের যে মোমেন্টটা, রেজাল্ট দেওয়ার, ওই মোমেন্টটা আমার এখনো মনে আছে। আমি যখন আমার আম্মুকে রেজাল্টের কথা বলছিলাম, আমি বুয়েটে 15তম হয়েছে, আমার আম্মুর মুখের যে হাসিটা, এটা আমার এখনো মানে চোখে লেগে আছে। তো তোমাদের এক্সপিরিয়েন্সটা যদি একটু বলতো, জাস্ট রেজাল্ট দেওয়ার পরের মোমেন্টটা। রেজাল্ট যখন দিছে, আমি রেজাল্ট জানছি রেজাল্ট দেওয়ার 5 থেকে 10 মিনিট পর। আমি চিন্তা করছি, আমি রেজাল্ট যখন দিবে শুনছি, আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। তো আমি ভাবছি যে আমি নিজে কখনো রেজাল্ট দেখবো না, আমাকে যদি কেউ জানায় তাহলে শুনবো। আমার ফ্রেন্ড একজন আমাকে কল দিয়ে হঠাৎ বলতেছে ফার্স্ট হয়ে গেছে। আমি প্রথম বিশ্বাস করি না, বলছি মস্কারি কেন করতেছে। বলতেছে যে না ভাই আসলে। পরে আমি যখন নিজে দেখলাম, আমার মানে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আমার বাসায় তখন কেউ ছিল না, শুধু আম্মু ছিল। আম্মুকে যখন বলছি, আম্মু অনেক খুশি হয়েছে, আর আমি কাইন্ড অফ চিৎকার চেঁচামেচি করতেছিলাম তখন খুশিতে। রোহিত? আমার কথা যদি বলি ভাইয়া, আমিও প্রথম 2 থেকে 3 দিন খুবই টেনশনে ছিলাম। তখন মানে এরকম অবস্থা ছিল যে রেজাল্ট দিয়ে দিতে পারে, সো মানে খুবই টেনশনে কাটতেছিল। আর হঠাৎ রেজাল্টের আগে আমার বুয়েটের একজন ভাইয়া কল দিয়েছিলেন আমাকে, তারপর বলতেছেন যে তোমার নামের স্পেলিংটা বলো। তারপর আমি হয়তো ভাবছি যে হয়তো টপ 10-এ এরকম ভালো হয়েছে রেজাল্ট, সেই জন্যই তো বলতেছেন। তারপর বলছেন যে আমি সেকেন্ড হয়ে গেছি। তারপর ভাইয়া প্রথমে আমারও বিশ্বাস হয় নাই, আমি মানে চেক করতে চাইতেছিলাম যে আসলে কি হয়েছে কিনা। তারপর আমি এফপিতে ঢুকছি সবার আগে, তারপর দেখছি অপর ভাইয়া পোস্ট দিছেন, তারপর আমি ভাবছি তাহলে হয়তো আসলেই হবে। আর সেই সময় ভাইয়া আমার হাত পা মানে পুরোটাই কাঁপতেছিল। আর আমি আমার ফুফুর বাসায় মানে থেকে পড়াশোনা করছি, সো আমার ফুফুকে গিয়ে বলছি, আর ফুফাতো ভাই বোন সবাইকে গিয়ে বলছি, ওনারাও সবাই মানে সারপ্রাইজ পুরো। আর তারপর মানে সবাই খুশি হয়েছেন আর কি। আচ্ছা, তো অ্যাডমিশন টেস্টের যে প্রিপারেশনটা, স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে, তোমাদের কি মনে হয় যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কি শুধু অ্যাডমিশন ফেজেই স্টার্ট করা উচিত, নাকি একাডেমিক থেকেই এই প্রিপারেশনটা স্টার্ট করা উচিত? তোমাদের জার্নিটা যদি বলতা, তোমাদের পুরো জার্নিটা একাডেমিক থেকে অ্যাডমিশন, তোমরা কিভাবে প্রিপারেশন নিচ্ছো, কিভাবে পড়াশোনা করছো, সব কিছু নিয়ে। প্রথমত তোফায়েল। আমি আসলে যখন কলেজে ভর্তি হই, তখন মানে সবার থেকে শুনতাম যে 15 ঘন্টা 20 ঘন্টা পড়তে হবে। তা এগুলো শুনে আমি একটু ঘাবড়ে যাই। এরপর দেখতেছিলাম যে সবাই অফলাইনে সেই কোচিংয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমি আসলে অফলাইনে এত একটা অভ্যস্ত না। আমি চিন্তা করলাম সবাই যখন বাইরে পড়তেছে, আমি ঘরে পড়ি ডাবল এফোর্ট দিয়ে। তা আমি ফার্স্ট ইয়ারে থাকতেই যতটা সম্ভব সবচেয়ে বেশি এফোর্ট ফার্স্ট ইয়ারে দিছি। ফার্স্ট ইয়ারে আমার মোটামুটি পুরোটা সিলেবাস কভার হয়ে যায়। এরপর আমি সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশন স্টার্ট করি, অ্যাডমিশনের পড়াশোনা। নট নেসেসারিলি যে মানে কলেজ লাইফে পড়াশোনা শুরু করতে হবে, অ্যাডমিশনের টাইমেও এসেও পড়লে কভার হয়ে যাবে, কিন্তু যত আগে থেকে করে অত বেনিফিট আর কি, অতবার রিভাইজ দেওয়া যাবে, ওইটা আরো বেশি কাজে দেয়। আচ্ছা রোহিত, তোমার জার্নি? আমার কথা যদি বলি ভাইয়া, আমি কলেজ লাইফ থেকেই মানে অ্যাডমিশনের জন্য পড়া শুরু করছিলাম। শুরু থেকেই ফার্স্ট ইয়ারে আমার যখন একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যেত, আমি কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করে রাখছিলাম।
সো চ্যাপ্টার শেষ হওয়ার পর আমি মানে মেইন বইয়ের চ্যাপ্টারগুলো ভালোভাবেই পড়তাম, সূত্র ডেরাইভেশনগুলো কীভাবে আসছে বা এগুলো ভালো করেই বুঝতাম। তারপর আমি বেশি বেশি কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করতাম আর কি। আর কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করে রাখছিলাম, তো প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার পর আমি কোয়েশ্চেন ব্যাংকের যে ম্যাথগুলো আছে ওইগুলো করতাম। আর এইভাবেই ভাই মানে কন্টিনিউ রাখছি। আর ওই যে 23 ব্যাচের সাথে ভাই আমি ইঞ্জিনিয়ারিং কোর্সে ছিলাম, সো ওইখান থেকে ক্লাসগুলো করা হয়ে গিয়েছিল সব, আর স্লাইডের সব ম্যাথগুলোও করা হয়েছিল। সো এটা আমাকে আমার অ্যাডমিশন পিরিয়ডে আগায় রাখছে, অনেক আগায় রাখছে আর কি। বুঝতে পারছি। তো যারা মানে খুবই টপের দিকে থাকে, এটা আমি খেয়াল করছি শুধু এই বছর না, গত বছর বা আগের বছরও, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রিপারেশনটা কলেজ লাইফ থেকেই শুরু করে, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে, যেটা তোমাদের দুজনের মধ্যে কমন দেখলাম। আমি নিজের ক্ষেত্রেও বলতে পারি, আমি নিজেও শুরু করছিলাম ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে আমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু হয়েছিল। এটা ভাইয়া আমি বলবো অনেকটা বেনিফিট দিবে আর কি, কারণ অ্যাডমিশন টাইমে আমাদের 3 থেকে 4 মাস সময় পাওয়া যায়। এই সময়ে আসলে মানে সবগুলা মানে এফিশিয়েন্টলি সলভ করাও টাফ। তাহলে কেউ যদি মানে আগে থেকে পড়াশোনা করে রাখে তাহলে তাকে অনেক আগে রাখবে আর কি। এইটাই, যে যদি শুরুর দিকে থাকতে চায় সে তো শুধু বেসিক জিনিসে পড়ে থাকলে হবে না, ওর তো বেসিক টু অ্যাডভান্স সবই লাগবে। তো আমার মনে হয় যে অ্যাডমিশন টাইমে যে 3 মাসের মতো পাওয়া যায় অ্যাপ্রক্সিমেটলি, ওইটা আসলে এত একটা এনাফ না। তবে কেউ যদি বেশি এফোর্ট দেয় তাহলে সে পারবে, কিন্তু আগের থেকে স্টার্ট করলে এটা একটু বেশি বেনিফিশিয়াল হয়। তো রোহিত, তুমি তো আমাদের বললা যে 23 ব্যাচের সাথে ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমাদের ক্লাসগুলো করে রাখছিলা, তো সেক্ষেত্রে তুমি কি মানে ওই কোর্সে ভর্তির আগেই তোমার সিলেবাস বা ফার্স্ট ইয়ারেই ফুল সিলেবাস কমপ্লিট হয়ে গেছিল এরকম ব্যাপারটা? হ্যাঁ ভাইয়া, আমার মানে অনেকটাই সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই আমি এই ডিসিশনটা নিয়েছিলাম যে আমি একটু অ্যাডমিশনের পড়াটা আগায় রাখি। আর কারো যদি এইচএসসি এর সিলেবাসও কমপ্লিট না হয়, সবগুলো চ্যাপ্টার কমপ্লিট না করা থাকে, তাহলে সে যদি এটা করতে চায় তাহলে আমার মানে তার লাভের থেকে ক্ষতিই বেশি হবে আমার কাছে মনে হয়। এইটা আমি স্টুডেন্টদের উদ্দেশ্যেও বলবো যে এইখানে আসলে তোমাদের রোহিত ভাইয়া যেটা বললো যে ও হচ্ছে এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট, বাট সে এইচএসসি 23 ব্যাচের আমাদের যে ইঞ্জিনিয়ারিং কোর্সটা ছিল সেখানেই কিন্তু সে অ্যাডমিট থেকে সবগুলো ক্লাস কমপ্লিট করে রাখছিল। তো তোমরা যারা ধরো এখন একাডেমিকে আসছো, তোমাদের আবার আমি এই জিনিসটা সাজেস্ট করবো না যে একাডেমিক প্রিপারেশন আগেই কমপ্লিট না করে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যুক্ত হয়ে যাও, এটা কখনোই সাজেস্টেড না। তোমার যদি এরকম হয় যে তুমি ফার্স্ট ইয়ারে একটু ভালো মতো প্রিপারেশন নিছো এবং ফার্স্ট ইয়ারেই তোমার মোটামুটি এইচএসসি সিলেবাসটা ভালো মতো হয়ে গেছে কমপ্লিট, যেরকম তোফায়েল বা রোহিত যেরকম ভাবে আগে থেকেই শুরু করছিল, তো সেই রকম হইলে তোমরা শুরু করতে পারো। বাট ফার্স্টে একাডেমিক সিলেবাসটা কমপ্লিট না হইলে কিন্তু আমি কখনোই তোমাকে রোহিত যেটা করছে সেটা তোমাকে সাজেস্ট করব না। তো সেটা যদি তুমি রোহিতের মতো আগে থেকেই ভালো মতো পড়াশোনা করে একাডেমিকটা কমপ্লিট করে ফেলতে পারো, তাইলে অবশ্যই তোমার জন্য সাজেস্ট করবো যে তুমি সেই ক্ষেত্রে তোমার যদি আগের থেকে টপ করা, তাহলে অবশ্যই তুমি ডেফিনেটলি যত আগে থেকে শুরু করা যায় এবং যতটা আগে থাকা যায় ততই ভালো। তো তোফায়েল, তোমার ক্ষেত্রে ব্যাপারটা কেমন ছিল? আমি ওর মতো 23 ব্যাচের ইঞ্জিনিয়ারিং এ যুক্ত ছিলাম, কিন্তু মানে আমি নিজের নামটা ইউজ করি নাই আর কি, একটু ফেক নেম একটা দিয়েছিলাম আমিও। কিন্তু ওর মতো আমার এত একটা সিলেবাস তখন শেষ হয়নি যখন 23 ব্যাচেরটা স্টার্ট হয়। আমি চিন্তা করছিলাম যেগুলাতে আমার গ্যাপ ছিল আমি ওগুলো 23 ব্যাচের ইঞ্জিনিয়ারিং থেকে ফিল আপ করবো। তখন অপূর্ব ভাইয়া মোস্টলি ফিজিক্সের সবগুলা ক্লাস নিয়েছিলেন, আমি ওনার ক্লাসগুলাই সবচেয়ে বেশি করছি। আমি 23 ব্যাচের ইঞ্জিনিয়ারিং থেকে মোটামুটি যেগুলা গ্যাপ ছিল আমার একাডেমিক লাইফে ওগুলা ফিল আপ করছি, প্লাস ওখানে প্র্যাকটিস শিট, এরপর স্লাইড যেগুলো ছিল ওইগুলোও বারবার প্র্যাকটিস করছি। আর এক্সামগুলোও আমি দিতাম, কিন্তু তখন র্যাঙ্ক এত একটা ভালো আসতো না, কারণ আমার সিলেবাস এত ভালোভাবে শেষ ছিল না। ওইখান থেকে আস্তে আস্তে প্রিপারেশনটা নেওয়া শুরু করি, অ্যাডভান্স প্রবলেম ওইখান থেকে ফার্স্ট সলভ করা শুরু করি। এর আগে এত একটা অ্যাডভান্স প্রবলেম সলভ করা শুরু করি নাই আমি। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা দুজনেই তো আসলে এক ইয়ার আগে থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করা স্টুডেন্ট, তো ওইভাবেই আসলে প্রিপারেশন নিছো এবং তার ফলাফল আমরা আজকে দেখতেই পাচ্ছি। তোমরা আসলে হাজার হাজার শিক্ষার্থীর যে ড্রিম পজিশন সেটা অ্যাচিভ করে আজকে অলরেডি মানে এমন একটা পজিশনে আসো। তো আমি আসলে অ্যাডমিশন সিজনের বা টাইমের যে 3টা মাস ওইটা তো তোমরা অলরেডি বললা, যে আমি তোমাদের কাছে এই জিনিসটা জানতে চাইবো যে স্টুডেন্টরা বিশেষ করে এখন 25 ব্যাচের যারা আছে ওদের তো টেস্ট পরীক্ষা শেষ, হয়তো সবাই যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করতেছে, কেউ বা অলরেডি অনেকে হয়তো শুরু করে দিছে। তো ওদের উদ্দেশ্যে, ওরা তো এখন চাইলেও আর 24 ব্যাচের সাথে পড়ার সুযোগটা নাই, তো ওরা কি এরকম ভাবতে পারে কিনা যে আমি তাইলে 1 বছর আগে শুরু করি নাই, আমি কি বইটা ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপ 10-এ থাকতে পারবো কিনা? তো তোমাদের কি মনে হয় যে
আগে থেকে না শুরু করেও যদি এখন থেকেও কেউ আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ এই সামনে কয়েকদিন পর থেকে 25 শুরু হবে, তো ওরা যদি এইচএসসির আগে, আমরা তো ফেজ 1 রাখি এইচএসসির আগে 1 মাস এবং ফেজ 2টা থাকে এইচএসসির পরে, তো তোমাদের কি মনে হয় যাদের একাডেমিক প্রিপারেশনটা মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে টেস্ট পরীক্ষার আগে, তো সে যদি এখন থেকে শুরু করে ফেজ 1 আমাদের সাথে থাকে এবং ফেজ 2তে এইচএসসির পরে থাকে, তার দ্বারাও কি টপে আসা পসিবল কিনা? অবশ্যই পসিবল, কিন্তু কথা হচ্ছে যে আগে থেকে আমাদের সাথে একবার কমপ্লিট করে রাখছে সে তো অবভিয়াসলি এক স্টেপ আগায় থাকবে। তো যে এখন স্টার্ট করবে নিজের ব্যাচের সাথে, তার ওর থেকে এই হালকা একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে আর কি, কিন্তু এটা পসিবল অবশ্যই। না, স্টুডেন্ট যারা 25 ব্যাচের দেখতেছো, আসলে আমি কখনোই আমি কিন্তু আমাদের ব্যাচে কখনো সাজেস্ট করি না যে তুমি আগে এক ব্যাচ আগে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ফেলো, বাট জিনিসটা হচ্ছে কি ওদের পয়েন্ট অফ ভিউটা আমি তোমাকে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি যে তোমার যদি এরকম হয় যে তুমি অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে ফার্স্ট ইয়ারেই তোমার প্রিপারেশন কমপ্লিট করে ফেলছো, তাহলে কেন তুমি আগে এগিয়ে থাকবে না 1 বছর আগে? কারণ এটা তো প্রতিযোগিতার পরীক্ষা, তুমি যত আগে শুরু করবা, তুমি যদি 10 মিটার আগে থেকে দৌড় শুরু করো, তোমার ফার্স্ট ওভার দৌড়ে তুমি আগে থাকবে অবশ্যই। তো যাদের এরকম হয়, যা 26 ব্যাচের যারা দেখতেছো এই ভিডিওটা, যদি তোমাদের এরকম হয় যে ভাইয়া আমি একটু আগে থেকে শুরু করছিলাম, বা অনেকে থাকে যে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে এইচএসসির আগে যে ভ্যাকেশনটা থাকে 3-4 মাস, এরকম আমি অনেক স্টুডেন্ট দেখছি যে ওই 3-4 মাসে পরে পুরো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের সিলেবাস অনেকটা শেষ করে ফেলে। তো এরকম যারা সিরিয়াস স্টুডেন্ট আসো, যে অনেকের ড্রিম থাকে যে ভাইয়া আমার ড্রিম ছিল বুয়েটে চান্স পাওয়া, চান্স পাইলেই হবে, তো তোমাদের কারো যদি এরকম ড্রিম থাকে ভাই আমার বুয়েটে টপ করার ড্রিম, এটা তো এক একজন মানুষের এক এক রকম প্যাশন থাকে, তো তোমার যদি এরকম টপ করা প্যাশন হয় এবং তোমার যদি আগে থেকে 26 ব্যাচে যারা আসো ফার্স্ট ইয়ারের মধ্যে এরকম প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে পারো, তাইলে অবশ্যই তুমি 25 ব্যাচের সাথেও আগে থেকে শুরু করতে পারো। বাট অবশ্যই ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে একাডেমিক প্রিপারেশনটা আগে ভালো মতো কমপ্লিট করে নিতে হবে। তো আমি আবার রাকিবের কাছে যাচ্ছি, রাকিব কন্টিনিউ করো। আচ্ছা, স্টুডেন্টদের একটা খুবই কমন প্রশ্ন থাকে এরকম, ভাই আপনারা যখন পড়ান তখন পারি, কিন্তু পরীক্ষা হলে গিয়ে পারি না। আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে ভাই যেগুলা করে গেছি ওগুলা পারি, কিন্তু একটু ঘুরায় দিলে, একটু অজানা প্রবলেম দিলেই পারতেছি না। এই যে প্রবলেম সলভিং স্কিলটা, এইটা তোমরা কিভাবে অ্যাকোয়ার করছো? কারণ তোমরা কিন্তু বুয়েটে ফার্স্ট হয়েছো, সেকেন্ড হয়েছো, ওখানে ম্যাক্সিমাম প্রবলেমই তো অজানা থাকে। সো একটা অজানা প্রবলেম দেখে কিভাবে অ্যাপ্রোচ করছো, কিভাবে সলভ করছো, বা ওই ক্যাপাবিলিটিটা কেমনে অর্জন করছো? আসলে এক্সাম হলে অনেকে পারা জিনিস ভুল করে প্যানিক হওয়ার কারণে, এই প্যানিক হওয়াটা একটু কন্ট্রোল করা লাগবে আর কি। এটা তো নিজের বিষয়, এটা তো আরেকজন করে দিতে পারবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে বলে যে বাসায় প্র্যাকটিস করছি এক্সাম হলে পারি না। এখন আমি ধরেন একটা ম্যাথ 10 ঘন্টা প্র্যাকটিস করলে পারি, আরেকজন 2 ঘন্টা প্র্যাকটিস করলে পারে, আমি তো তাহলে ওর 2 ঘন্টাটা দেখে আমি নিজে 2 ঘন্টা প্র্যাকটিস করলে হবে না। আমি যদি দেখি যে আমি বর্তমানে যে পরিমাণ প্র্যাকটিস করতেছি সেটা দিয়ে আমি পারতেছি না, তাইলে আমার বুঝতে হবে যে আমার প্র্যাকটিস করাটা এনাফ হচ্ছে না, আমার আরো বেশি এফোর্ট দেওয়া লাগবে। এটা স্টুডেন্টরা যথেষ্ট এফোর্ট না দিয়ে মনে করে যে দিচ্ছে, এরপর একটা মিসকনসেপশনে ভুগে আর কি, যে ওরা মনে করতেছে ওরা যথেষ্ট এফোর্ট দিছে কিন্তু আসলে দেয় নাই। তো যদি কেউ দেখে যে ও প্র্যাকটিস করছে কিন্তু এক্সাম হলে পারতেছে না, তাহলে ওরা আরো বেশি প্র্যাকটিস করা উচিত। আর নতুন প্রবলেমের ক্ষেত্রে বলবো যে অ্যাপ্রোচ করাটা একটু শিখতে হবে, কিভাবে অ্যাপ্রোচ করলে ফাস্ট সলভ করা যায়, ওইটা প্র্যাকটিস করতে করতেই আসবে। আর অনেকে ভয় পেয়ে যায়, ভয় পাওয়াটা একটু কন্ট্রোল করা লাগবে আর কি। তো রোহিত, তোমার প্রবলেম সলভিং এটা নিয়ে যদি ভাই এই অভ্যাসটা আসলে বাসায়ই তৈরি হয় আমার মনে হয়। আর শুরু থেকেই যদি কোনো কোয়েশ্চেন আমরা না পারি তাহলে সাথে সাথেই সলিউশন দেখাটা উচিত না, আমার অনেকক্ষণ চিন্তা করা উচিত। এমন হয়েছে ভাইয়া কেতাবুদ্দিন স্যারের বই সলভ করতে গিয়ে আমি একটা কোয়েশ্চেন নিয়ে প্রায় 45 মিনিটও লাগাই ফেলছি, বাট আমি সলিউশন দেখি নাই, তারপর হয়তো সলিউশন দেখছি। এটা আসলে নিজ থেকেই যখন চেষ্টা করব তখনই আসলে প্রবলেম সলভিং স্কিলটা অ্যাকোয়ার হবে। আর যদি ভাইয়া পরীক্ষার হলে প্রেশারের কথা বলি, তাহলে আমি বলবো এক্সপেকটেশনটা কম রাখা। আমি ভাইয়া এক্সাম হলে ঢুকছিলাম এই এক্সপেকটেশন নিয়ে যে আমি 30টা আনসার করব। তখন ভাইয়া এক্সামের শুরু থেকেই আমার মাইন্ডটা একদম রিল্যাক্স ছিল, যে আমি নিজেকেই বলতেছিলাম যে আমি তো 30টা আনসার করব, তাহলে আমার তো আর এত টেনশন নিয়ে লাভ নাই। তখন ভাইয়া আমি দেখছি যে যখন আমার সবগুলো সলভ হয়ে গিয়েছিল, তখন আমি ভাবছি যে তাহলে অন্যগুলোও দেখি পারি কিনা। এইটা ভাইয়া আর বাসায় যত বেশি প্র্যাকটিস করা যাবে ততই এক্সাম হলে বেশি পারফর্ম করা যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে বেশি বেশি এক্সাম দিতে হবে। এক্সাম দিলে এক্সাম হল প্রেশার, তারপর টাইম ম্যানেজমেন্ট, এগুলো সবই স্কিল অ্যাকোয়ার হয়ে যায়। সো অফলাইনে যত বেশি এক্সাম দেওয়া যাবে আমার মনে হয় মেইন এক্সামে তত ভালো পারফর্ম করা যাবে। আচ্ছা, তাহলে নিজের যে
প্র্যাকটিস করা বা নিজে চেষ্টা করা, এই ব্যাপারটা সবচাইতে ইম্পর্ট্যান্ট। তো তোমরা যদি এরকম করো যে সারা বছর শুধু টিচারের অঙ্ক করা দেখছো কিংবা সলিউশন না পারলেই গাইড দেখে ফেলতেছো, তাহলে কিন্তু এই প্রবলেম সলভিং স্কিলটা হবে না। ব্যাপারটা এরকম হচ্ছে, ধরো তুমি সারা জীবন অন্য একজনকে সাইকেল চালানো দেখছো, যেটা তোমরা এখন করতেছো, ধরো টিচারকে অঙ্ক করা দেখতেছো বা গাইড দেখে অঙ্ক সলিউশন দেখে ফেলতেছো, কিন্তু নিজে কখনো সাইকেল চড়ো নাই। তখন প্রথমবার তোমাকে যখন সাইকেল চড়তে দেওয়া হবে, মানে পসিবিলিটি অনেক বেশি যে তুমি পারবা না। তো প্রবলেম সলভিং এর ব্যাপারটাও এরকম, নিজে একটু প্র্যাকটিস করা লাগবে, নিজে টাইম দেওয়া লাগবে, যেটা ওরা দুজন বললো। তো দাদা, তো বুয়েট ভর্তি পরীক্ষা আমি একটু একাডেমিক প্রশ্নই করি, কারণ স্টুডেন্টরা তোমাদেরকে দেখতেছে 25 ব্যাচ এবং 26 ব্যাচের দ্বারা দেখতেছে, ওদের আসলে হাজার হাজার শিক্ষার্থীর ড্রিম পজিশনে তোমরা আছো। তো তোমাদের থেকে যদি ওরা গাইডলাইনটা পায়, যারা বুয়েটে এরকম একটা রেজাল্ট করতে চায়, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3টা সাবজেক্ট যেহেতু প্রশ্ন হয়, তো শুরু থেকে তোমরা কিভাবে ফলো করছো, কিভাবে তোমাদের স্ট্র্যাটেজিটা কি ছিল, যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে তোমরা শেয়ার করো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টাই যদি একটু শুরু থেকে বলো, যে তোফায়েল কোন কোন বই বা কিভাবে তুমি অ্যাপ্রোচ করছি না, ওদের উদ্দেশ্যে জাস্ট গাইডলাইন মূলক কথাবার্তা, যে ওরা কিভাবে অ্যাপ্রোচটা করবে শুরু থেকে। অনেকেই একটা প্রশ্ন থাকে যে দাদা আমার টার্গেট বুয়েটে ভালো রেজাল্ট করা, ধরো যে একদম ভালো র্যাঙ্ক বা এরকম ভালো র্যাঙ্ক করা, যে ট্রিপল পাইতে চাই, সিএসসি পাইতে চাই। তো এখন আমি কতটুকু পড়লে বুঝতে পারবো যে আমার এতটুকু এনাফ, যে এই জিনিসটা তুমি যদি ওদের উদ্দেশ্যে বলো। অনেকে থাকে যে অন্যদের কথা শুনে 4-5টা বই কিনে ফেলে, 4-5 রাইটারের বই। আসলে এটা করা উচিত না, কারণ আমার মনে হয় সব বইতে মোটামুটি কন্টেন্ট সেম। তো আমি কেন শুধু শুধু আরেকটা বই সলভ করব? একটা বই আমার মনে হয় স্টিক করে থাকাটা বেটার। ম্যাথের ক্ষেত্রে আমি বলবো একটা বই এনাফ, এটাই বারবার সলভ করলে বেটার হয় আর কি। কারণ ম্যাথগুলো বেশি মাথায় থাকে অন্যান্য আরো বই করার চেয়ে। আর আমি আগাইছিলাম প্রিপারেশন এভাবে যে আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখছি যে ম্যাথের কোয়েশ্চেনটা একটু ঘুরানোর টেন্ডেন্সিটা বেশি থাকে, এরপর ফিজিক্স, এরপর কেমিস্ট্রি। আমি ম্যাথের সময়টা তুলনামূলক বেশি দিছি, সবচেয়ে বেশি প্র্যাকটিস করছি ম্যাথ, এরপর ফিজিক্স, এরপর কেমিস্ট্রি। কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে তো থিওরি রিলেটেড পার্টগুলো একটু বেশি, আর কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল জিনিস যেগুলো থাকে এগুলা এত একটা কঠিন দেয় না সচরাচর, ওগুলা সচরাচর সবাই পারে। তা আমি থিওরি পার্টে একটু বেশি ফোকাস দিছিলাম, যেমন পর্যায়বৃত্ত ধর্মের এগুলা, এরপর অর্গানিক কেমিস্ট্রি এগুলা। আমি প্রিপারেশনটা এইভাবে আগাইছি যে প্রথমে বেশি প্রায়োরিটি দিছি ম্যাথ, এরপর ফিজিক্স, এরপর কেমিস্ট্রি। রোহিত? আর আমি বলবো ভাইয়া প্রথমে মেইন টেক্সট বুকটা ভালো করে মানে বুঝে বুঝে পড়া। আমি দেখছি ভাইয়া অনেক ক্ষেত্রে অনেকেই আছে প্রথম থেকেই অ্যাডভান্স প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে। এটা ভাইয়া করা উচিত না আসলে, কারণ এটা ওরা আসলে করতেই পারবে না যদি বেসিক ভালো না থাকে। তাই প্রথমে মেইন টেক্সট বুক ভালো করে বুঝে বুঝে পড়া, তাহলে ভাইয়া ওর বেসিকটা স্ট্রং হবে। তারপর আমি বলবো ইজি প্রবলেম থেকে স্টার্ট করা। প্রথমে বইয়ের কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। তারপর ধরেন কারো যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকে তাহলে সে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের সবগুলো ম্যাথ করতে পারে। এইটা ভাইয়া মিনিমাম 2 থেকে 3 বার করতে হবে কোয়েশ্চেন ব্যাংকেরগুলো, কারণ একবার করলে হয়তো তুমি ভুলে যাবা, আর এক্সাম হলে অত ফাস্ট করা যাবে না আসলে। সো 2 থেকে 3 বার করা লাগবে। আর তারপর যদি কেউ সবগুলা ম্যাথগুলো করা হয়ে যায়, তাহলে কেউ যদি অ্যাডভান্স আরও প্রিপারেশন নিতে চায় তাহলে সে অ্যাডভান্স বইগুলো কালেক্ট করতে পারে। যেমন সবাই তো আইআইটির প্রবলেম সলভ করে, সো এটা করতে পারে। বাট আগে তার ইজি প্রবলেমগুলো অবশ্যই করা থাকতে হবে। ঠিক আছে, তুমি আইআইটি কোশ্চেন ব্যাংকের কথা বললে, তো আমি একটু স্টুডেন্টদেরকে কিছু বলবো কি এই কথাটা নিয়ে একটু বলবো আর কি। অনেকে আমাকে রেজাল্টের পর অ্যাটলিস্ট কয়েকশো মেসেজ পাইছি যে ভাইয়া আইআইটি আপনি করছেন কিনা, আপনার করা উচিত কিনা। আমি ওই জন্য বলবো যে বিদেশি রাইটারের কোনো বই করার একদমই দরকার নেই, কারণ যদি ওরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তাহলে অনেক কিছু মিল পাবে। যে বুয়েটে আসছে সেম কোয়েশ্চেন জেইর অনেক আগের বছর হয়তো কোনো পেপারে আসছে, এই জন্য অনেকে কি করে যে মোটা কোয়েশ্চেন ব্যাংক একটা আছে জেইর, এটা নিয়ে বসে যায়। কিন্তু এটা করলে তো আসলে হবে না, ওদের সিলেবাস আর আমাদের সিলেবাস অনেক ডিফারেন্ট আছে। তো ওরা যদি মোটা কোয়েশ্চেন ব্যাংকটা ধরে বসে থাকে তাইলে ওদের আরো লাভের চেয়ে ক্ষতিটা বেশি হবে। আমি বলবো যে বিদেশি রাইটারের বইয়ের কন্টেন্ট কিছু পড়ার দরকার নাই, যেগুলো লাগবে ওগুলা ভাইয়ারা ক্লাসেই করাই দেয়, আর নিজের থেকে এক্সট্রা কিছু করার দরকার নেই। তো ঠিক আছে, তোমাদের তোফায়েল ভাই খুব সুন্দর করেই বুঝাই বললেন। বাট আসলে যদি এরকম কেউ থাকো যে ধরো তোমার একাডেমিক বই পড়া শেষ, আমাদের অ্যাডমিশনের যে আমরা কন্টেন্টগুলো পড়া এগুলোও শেষ, তারপরে তুমি মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য প্রবলেম সলভিং স্কিল একটু বাড়াই, সেক্ষেত্রে রিলেটেড কিছু যদি করতে চাও ঠিক আছে, সেটা হচ্ছে ধরো যে একেবারে তুমি সবকিছু ঠিক রেখে যদি পরে এক্সট্রা করতে চাও ওকে।
বাট ধরো তোমার একাডেমিক প্রিপারেশন, তুমি একটা বই ভালো মতো কমপ্লিট করো নাই, একাডেমিক বই, আমাদের ইঞ্জিনিয়ারিং কন্টেন্ট যেগুলো আছে এগুলাই কমপ্লিট করো নাই, সেক্ষেত্রে তুমি শুধু শুধু যদি আইআইটি কোয়েশ্চেন ব্যাংক থেকে সলভ করতে চাও তাহলে কিন্তু তোমার জন্য হিতে বিপরীত হবে। বাট যদি শুরুতে যা বললাম ওগুলো ঠিক থাকে, জাস্ট তোমার প্রবলেম সলভিং স্কিল যত বাড়াইতে পারবা তত ভালো। সেক্ষেত্রে যদি করতে চাও তাহলে তো করতে পারো, সেক্ষেত্রে তো আসলে দোষের কিছু না, তুমি যত বেশি প্র্যাকটিস করো তত ভালো। বাট এই জিনিসটা মাথায় রাখবা, তোমাদের তোফায়েল ভাই যেটা বললো যে আগে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি কোনটা ওইটা আগে বুঝতে হবে। তো তোফায়েল আমি তোমাকে একটা সম্পূর্ণ প্রশ্ন করবো, যে যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, শুরু থেকে ওরা চিন্তা করে যে আমি বুয়েটে চান্স পেতে চাই, তো শুরুর যে ফেজটা ওরা কিন্তু অনেকেই এই জিনিসটাতে ভোগে যে আসলে আমি শুরুটা আমার কোন ফ্লোতে হওয়া উচিত, আমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয় হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ার ফ্লোটা কেমন হওয়া উচিত, সেক্ষেত্রে আমাদের একাডেমিক ব্যাচগুলো ওর জন্য কতটুকু হেল্পফুল হতে পারে। যেহেতু আমরা ম্যাক্সিমাম যারা আমাদের একাডেমিক সাইকেলগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আমরা কিন্তু একদম ইঞ্জিনিয়ারিং ডেডিকেটেড করেই পড়াই। একাডেমিক প্রিপারেশনের পাশাপাশি তুমি যেহেতু ছিলা, তুমি তো এটার সাথে রিলেট করতে পারবা যে একাডেমিক সাইকেলে আমরা একটা অধ্যায়ে একাডেমিকের জন্য যতটুকু দরকার, তার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এর জন্য সে যাতে রেডি টু গো, যে এতটুকু দিয়ে যাতে ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করে ফেলা যায়, এরকম একটা কন্টেন্ট থাকে এবং প্র্যাকটিস শিট এবং মেগা এক্সাম। তো তাদের জন্য একদম একাডেমিক থেকে কানেক্টেড থাকলে সে কতটুকু হেল্পফুল হবে তোমার মনে হয়? সে আসলে অনেক বেশি হেল্পফুল হবে। আমি ম্যাথ সাইকেলগুলোতে বিশেষ করে ছিলাম, তো ওইখান থেকে আমি অনেক বেনিফিট পাইছি। আমি ফার্স্ট অফ অল ক্লাস করতাম, এরপর মেইন বুকের প্রবলেমগুলো করতাম, এরপর প্র্যাকটিস শিট যদি প্রোভাইড করা হয় ওই চ্যাপ্টারের অ্যাট দ্যাট মোমেন্ট তখন ওইটা করতাম। এরপর আমি মানে টেস্ট পেপারের আগে আমি কোয়েশ্চেন ব্যাংকে যাইতাম। এরপর টেস্ট পেপার আমি সচরাচর সলভ করি না, টেস্ট পেপার আমি সলভ করছিলাম এইচএসসির 2-3 মাস আগে থেকে। এর আগে আমি প্রিপারেশনটা মোটামুটি ইঞ্জিনিয়ারিং টাইপসেরই রাখছিলাম। তো ক্লাসগুলো আমার থেকে অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে, কারণ সবগুলো একটু ক্রোনোলজিক্যাল অর্ডারে আছে। তো মানে স্টুডেন্টের এত বেশি ভোগান্তি হবে না যে কোনটার পর কোনটা কি করতে হবে, এটাই বলার। তো ঠিক আছে স্টুডেন্ট যারা দেখতেছো, আমি আশা করি যে তোমরা বুঝতে পারতেছো যে ইঞ্জিনিয়ারিং যদি তোমার শুরু থেকে টার্গেট থাকে, বিশেষ করে 26 ব্যাচ এখন যারা আসো, তো শুরু থেকেই যদি আমাদের সাথে একাডেমিক সাইকেলগুলো থেকে তোমরা এভাবে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন জার্নিটা অনেক স্মুথ এবং ইজি হয়ে যাবে। তো আমরা আসলে এখানে ফার্স্ট এবং সেকেন্ড তোফায়েল এবং রোহিত দুইজন এমন মানুষ পাইছি যে যার যেই রকম গাইডলাইন দরকার সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে। এখন আমি রোহিতের কাছে যাব। রোহিতের স্টোরিটা কিন্তু একটু ডিফারেন্ট। রোহিত, আমি তোমার কাছে আসতেছি যে তোমার কথা, রোহিতের কথা কিন্তু আমি একটু আগেই শুনে ফেলছি, তো একদম শুরু থেকে আবার তোমাদের উদ্দেশ্যে শুনবো যে রোহিতের মানে যেইভাবে একাডেমিক সে প্রিপারেশনটা নিছে একদম টোটাল ভিন্ন জনরার একটা প্রিপারেশন। তো ওইরকমও যদি কারো ইচ্ছা থাকে যে ওইভাবে তুমি একদম বাসায় বসে প্রিপারেশন নিতে চাও, সেটারও গাইডলাইন কেমন হওয়া উচিত? রোহিত, তুমি একাডেমিক জার্নিটা ইঞ্জিনিয়ারিং যখন থেকে তোমার টার্গেট যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবো বা বুয়েটে পড়বো, তখন থেকে তুমি কিভাবে নিজে নিজে যে প্রিপারেশন নেওয়ার স্টোরিটা তোমার, সেটা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলো। ভাইয়া ক্লাস 8-এর আগে তো আমি তত ভালো স্টুডেন্ট ছিলাম না, জাস্ট মানে পড়ার জন্য পড়া আর কি। আর তারপর 9-10-এ ওঠার পর কোভিড আসছিল তখন, আর তখনই মানে আমার নিজ থেকে পড়ার অভ্যাসটা গড়ে উঠছিল। তখন তো স্কুলে যাওয়া হতো না, আর বাসায় বসে থাকতাম সারাদিন। তো আমি ভাবতাম টাইমটা ইউটিলাইজ করি, একটু পড়াশোনা করি। সো তখন ফিজিক্স বইটা যখন আমি পাইছিলাম তখন পড়া স্টার্ট করছিলাম। তখন আমি ভাবতাম যে এই বইয়ে যা লেখা আছে এইগুলো সবই লজিক্যাল। মানে এর আগে তো ভাইয়া ওই যে বাংলাদেশের বিশ্ব পরিচয় এগুলো পড়া হইতো, সো ওইগুলো ভালো লাগতো না আর কি। তো ফিজিক্স বইটার মাধ্যমেই মানে আমার পড়াশোনার প্রতি ভালো লাগাটা শুরু হয়। আর তারপর ভাই আমি সবসময় নিজে নিজে পড়ার চেষ্টা করতাম। আর এটা আমার স্ট্রংলি আমি বিলিভ করি যে কোনো কিছুতে চান্স পাওয়াটা তুমি নিজে কতটুকু পড়ছো মানে সেটার উপরই ডিপেন্ড করে। আর ভাইয়া এইচএসসির প্রিপারেশনের কথা যদি আমি বলি, প্রথমে আমি মেইন বুক ভালোভাবে পড়তাম। আর আমি কোথাও অফলাইনেও কোচিং করি নাই, আর তারপর অনলাইনেও কোচিং করি নাই। আমি ভাবছি যে যেহেতু বাসায় বসেই আমি এটা পড়তে পারতেছি, তাহলে আমি কেন অন্যের কাছে পড়বো আর কি। আর ভাইয়া সব কিছু তো আর আমি পড়তে পারি নাই, অনেক কিছু আছে আমি বুঝতে পারতেছি না বা এরকম। সো আমি এটা ইউটিউবে হেল্প নিছি, ইউটিউব থেকে। এই তো এইভাবেই পড়াশোনা করছি। আর আমার কাছে সবচেয়ে বেনিফিশিয়াল যে স্টেপটা ছিল আমার, সেটা হচ্ছে আপনাদের ওই যে 23-এর ইঞ্জিনিয়ারিং ব্যাচে জয়েন হওয়া। এটা ভাই আমি অনেক কিছুই মিস করে গেছি নিজ থেকে পড়াশোনা করতে গিয়ে। তারপর আপনাদের ক্লাসগুলো যখন করছি, তো এই গ্যাপগুলোও পূরণ হয়ে গিয়েছিল আর কি। সো আমি বলবো কেউ যদি মানে কোচিং করে, সেটা মানে তার জন্য ক্ষতি না, বরং সে এগিয়ে থাকবে। আর নিজ থেকে পড়াটা অনেক ইম্পর্টেন্ট। অন্যের উপর ডিপেন্ড করে মানে সব সময় বসে থাকাটা বেনিফিশিয়াল না আর কি। এইটা আমি রোহিতের কথা ধরে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে প্রবলেম সলভিংয়ে তুমি যদি ভালো হইতে চাও, তাহলে একদম নিজেকে মাঠে নামতে হবে।
নিজে যদি মাঠে নেমে, এই যে রোহিত যেভাবে একদম সেলফ স্টাডি করে প্রবলেম সলভিং স্কিলটা অ্যাকোয়ার করছে, যদি নিজে নিজে বাসায় বসে ওই স্কিলটা তুমি মানে নিজে যদি প্র্যাকটিস না করো, নিজের মধ্যে যদি ইচ্ছা না থাকে, তাহলে আসলে ওই প্র্যাকটিসটা না করলে তুমি ওই লেভেলে যাইতে পারবে না। তবে আমি আরেকটা জিনিস সাজেস্ট করবো, সেটা রোহিতের থেকেও আমি তোমাদের উদ্দেশ্যে শুনবো, যে আসলে রোহিত যেভাবে পুরা সেলফ মেড, পুরা ইন্টারমিডিয়েট লাইফে, এইচএসসি লাইফে সে কোনো কোচিংই করে নাই, কোনো প্রাইভেটও করে নাই, অফলাইনও না অনলাইনেও না। তো এটা কিন্তু একটা রিস্কি মুভ রোহিত, তুমিও স্টুডেন্টদের উদ্দেশ্যে হয়তো এই ব্যাপারে তোমার কাছে জানতে চাইবো। তো এটা আসলে ইন্টারমিডিয়েটের আমার যেই সাজেশনটা তোমাদের প্রতি, যে ইন্টারমিডিয়েটের সময়টা তো খুবই অল্প এবং সিলেবাসটা অনেক হিউজ। তো 26 ব্যাচ ফুল সিলেবাস পড়তেছে এখন, তো আশা করা যায় 26 থেকে হয়তো সব ফুল সিলেবাস আসবে পরবর্তী ব্যাচগুলো। তো এই শর্ট টাইমে ফুল সিলেবাসে আসলে মানে নিজে নিজে পড়তে গিয়ে রিসোর্স খুঁজে বের করাও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, যে আমি একটা জিনিস বুঝতেছি না, এটা কোন রিসোর্স থেকে বুঝবো, বা এই সমস্যাটা হইতে পারে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে রোহিত ভাইয়ার মতো তুমি যদি ওইভাবেই তোমার ভালো লাগে, তাহলে তো অবশ্যই ডেফিনেটলি ওই রকম ভাবে নিজেই পড়তে পারো। বাট শুরু থেকে যদি অফলাইনে বা অনলাইনে আমাদের একাডেমিক সাইটগুলো থেকে থাকো, তাহলে তোমার যেটা সুবিধা হবে, যে একটা গাইডলাইন তুমি আগে থেকেই পেয়ে যাবা, যে আমার কতটুকু পড়া দরকার ফিজিক্সে, যে আমি একটা ফিজিক্সে ভেক্টর দিয়ে, তোমরা সবাই তো ফিজিক্সে ভেক্টর দিয়ে বা ম্যাথে হায়ার ম্যাথমেটিক্স দিয়েই শুরু করে। তো শুরু থেকেই তুমি যদি একটা অধ্যায় আমাদের একাডেমিকে পড়ে তুমি বুঝতে পারো যে আমার বুয়েটে চান্স পাওয়ার জন্য ভাই এতটুকু প্রিপারেশন হলেই আসলে আমার জন্য এনাফ, তাহলে তুমি একটা স্মুথ জার্নি তোমার স্মুথ হয়ে যাবে। তুমি গাইডলাইনটা পেয়ে গেলা, কন্টেন্ট পেয়ে গেলা, যে আমার কোত্থেকে হেল্প নিতে হবে, তো জার্নিটা স্মুথ হবে। রোহিত, তুমি কি সাজেস্ট করো? মানে তুমি যেহেতু এইটা এক্সপিরিয়েন্স করছো, তো তোমার স্টুডেন্টদের উদ্দেশ্যে এইটা কি সাজেশন থাকবে? ভাই আমি বলবো যে এখন তো রিসোর্সের কোনো অভাব নেই, আর এখন সবারই মোবাইল ফোনে অ্যাক্সেস আছে। সো কারো যদি ইচ্ছা থাকে তাহলে তার জন্য রিসোর্সের আসলে অভাব নেই, তার ইচ্ছা থাকতে হবে আসলে। আর কোন রিসোর্সটা মানে সে পিক করবে সেটা সে নিজেই বুঝে যাবে। সো সে যদি একটা ভিডিও অন করে, তাহলে সে যদি দেখে যে এই ভিডিওটা দেখে সে শিখতে পারতেছে, তাহলে অবশ্যই তার দেখা উচিত। আসলে ভাই মানে ইচ্ছা থাকলে মানে তোমার কোথায় যেতে হবে সেটা তুমি নিজেই ফিগার আউট করতে পারবা। সো এটা কোনো সমস্যা না আসলে। না, আমি আসলে এইরকম মানে একটা স্টোরি এটা রাখিবো, হয়তো এলাইন করতে পারবো, যে মানে ইন্টারমিডিয়েট লাইফে নিজে থেকে যেই পরিমাণ এফোর্ট রোহিত দিছো, এবং নিজে নিজে আসলে এইভাবে পড়াশোনা ট্র্যাক করে বুয়েটে সেকেন্ড হওয়া, এবং ও কিন্তু আমাদের পটেনশিয়াল বুয়েটিয়ান পরীক্ষাতেও সেকেন্ড ছিল রোহিত। তো এটা আসলে মানে আমি নিজে থেকেই খুবই সারপ্রাইজ আসলে ওর কথা শুনে, যে এইভাবেও আসলে এতটা ডেডিকেটেড থেকে নিজে সবকিছু মেনটেন করে, রিসোর্স খুঁজে সবকিছু ম্যানেজ করে বুয়েটে সেকেন্ড হওয়া, এটা আসলে মানে ইমেন্স ভালো রেজাল্ট। তো রাকিব যদি এই ব্যাপারে কিছু। বাট ভাই আমি একটা জিনিস অ্যাড করতে চাইবো আর কি, মানে সবার উচিত না এরকমটা করা। কেউ যদি ক্লাসগুলো করে তাহলে অবশ্যই তার জন্য এটা বেনিফিশিয়াল। মানে যদি ক্লাস করতে তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তুমি করো। আর এখানে ভাইয়া আপনারা অনেকগুলা মানে অ্যাডভান্স জিনিসপাতিও পড়ান, তাহলে সে যদি এগুলো করে রাখে তাহলে মানে আগায় থাকবে আর কি। এটা করা মানে ক্ষতির না আসলে, বাট অবশ্যই নিজ থেকে পড়াশোনা করতে হবে। প্রত্যেকেরই আসলে নিজের একটা স্টোরি থাকে, তো পড়াশোনাটা নিজের কাছে, সো নিজে পড়তে হবে। এটা হচ্ছে ওদের কথা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আসল কথা। আচ্ছা, ওদের মধ্যে একটা জিনিস কমন, ওরা দুইজনেই কিন্তু ঢাকার বাইরে। রোহিত হচ্ছে সিলেটের আর তোফায়েল হচ্ছে চিটাগাংয়ের। তো অ্যাডমিশন টাইমে আমি দেখি যে অনেকেই অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার জন্য ঢাকা চলে আসে। তোমাদের কাছে কি মনে হয়, এই ডিসিশনটা কি ভালো না খারাপ? আমার পার্সোনালি মনে হয় ডিসিশনটা একদমই খারাপ। কারণ এখন যেহেতু অনলাইনের যুগ, সবার কাছে সোশ্যাল মিডিয়া এরপর ইন্টারনেটের অ্যাক্সেস আছে, তো সে যেই রিসোর্সই চাক না কেন অনলাইনে ফ্রিতেই পাবে। মানে ফ্রিতে এমন কিছু নাই যা সে পাবে না। আমার মনে হয় না যে ঢাকায় আসার কোনো প্রয়োজন আছে। কারণ একজন মানুষ তার ঘর বাড়িতে যেই পরিমাণ মানে কমফর্ট জোনে থাকে, সে আরেকটা প্লেসে যদি শিফট করে তাহলে ওইখানে অ্যাডজাস্ট হতে তার কিছুটা সময় লেগে যায়। তো ওই সময়টা সে যদি মানে পড়াশোনায় দিত তাহলে সে আরও এক স্টেপ আগে থাকতে পারতো। আমার মনে হয় না এখন মানে অ্যাডমিশন টাইমে ঢাকায় শিফট হওয়া এটা একটা গুড ডিসিশন। কারণ সে নিজে যেইখানে থাকে সেখান থেকেও সেম পরিমাণ রিসোর্স ইউজ করতে পারবে, সেম অপরচুনিটিস থাকবে। ঢাকায় আসলে উল্টা লাভের চেয়ে ক্ষতিটা আরও বেশি হবে যদি হিসাব করা যায়। রোহিত? জি ভাই, আমিও তো ফাইলের সাথে এই বিষয়ে একমত। আর আমি মনে করি যে অ্যাডমিশন পিরিয়ডে অফলাইন ক্লাস থেকে অনলাইন ক্লাসটা আরও বেশি মানে ইফেক্টিভ। সো তুমি যদি মানে তোমার জায়গায় থাকো তাহলে তো তুমি অনলাইন ক্লাসগুলো করতে পারতেছো, তাহলে কেন ঢাকায় আসা লাগবে? আর ভাইয়া অ্যাডমিশন পিরিয়ডে ফ্যামিলির সাথে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তোমার মেন্টাল সাপোর্ট বলো আর খাবার দাবার বলো, এগুলো ম্যানেজ করা মানে ফ্যামিলি যদি করে দেয় তাহলে তোমার তো আর অন্য কোনো টেনশন থাকে না আসলে, তুমি পড়াশোনায় মনোযোগ দিতে পারো। আর ভাইয়া ওই যে
বেশি বেশি পড়াশোনার পর তারপর শরীর খারাপও হইতে পারে, এগুলো সব কিছু মিলিয়ে সাপোর্টটা আসলে ফ্যামিলির সাথে থাকাটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। সো যে যেখানেই থাকে সেখান থেকেই পড়াশোনা কন্টিনিউ করাটা আমি মনে করি ঠিক হবে। তো যারা সামনের বছর এই ডিসিশনটা নিতা, আশা করি তোমার ডিসিশনটা নেওয়া এখন সহজ হয়ে যাবে। আর ফ্যামিলির পাশে থাকাটা অনেক বড় একটা ব্লেসিং। আর অফলাইনে ওরা যেটা বললো, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের সময় কিন্তু অনলাইনটা অত পপুলার ছিল না। আমি নিজেই খেয়াল করতাম, আমার বাসা থেকে কোচিং সেন্টারটা অনেক দূরে ছিল, সো জ্যাম ঠেলে আসা যাওয়া অনেক হ্যাসেল হয়ে যেত। তারপরেও এখন যেহেতু অনলাইন এডুকেশন খুবই বড় একটা ইফেক্ট ফেলতেছে, আমার মনে হয় যে তোমাদের বড় ভাইয়া পুরা যেই সাজেশনটা দিল সেটা তোমাদেরকে অনেক হেল্প করবে। এবার একটা জাতীয় কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভাইয়া কত পাইলে বুয়েটে চান্স পাবো? এইটার তো কোনো অ্যান্সার হয় না, তবে ওরা কতগুলো অ্যান্সার করছে বা ওরা কত পাইতো, ওদের এক্সপেক্টেড মার্কস কত, সেটা আমরা জানতে পারি। তুমি বুয়েটের পরীক্ষায় কয়টা অ্যান্সার করছিলা, তোমার এক্সপেক্টেড মার্কস কত ছিল? আমি 40টাই অ্যান্সার করছিলাম। ওখানের মধ্যে ম্যাথে 2টা 3টা আমার একটু আনশিওর ছিল, আমি বের হয়ে মিলাইছি এগুলা। ওখানের মধ্যে 2টা শিওর হয়েছে আর একটা আনশিওর ছিল, ওইটা মানে কেউ সলভ করে নাই আমার পরিচিত জনদের মধ্যে। তা আমার মনে হয় আমার 40টাই হয়েছে, কারেক্ট ছিল। তো বইটা ফার্স্ট 400-তে 400ই পাইছে। মানে এটা আসলে একটু এক্সট্রা অর্ডিনারি পরীক্ষা হয়ে গেছে। আসলে আমি তোফাইলের মুখ থেকে শুনতেছিলাম, মানে বিগত আমরা তো 21 ব্যাচ থেকে পড়াচ্ছি এবং অনলাইনে এবং অফলাইনে বুয়েটে 15 সালে চান্স পাওয়ার পর থেকে আমার নিজের ব্যাচ এবং পরবর্তী সবগুলা ব্যাচেই কে কত কত অ্যান্সার করে আমরা শুনতাম। তো আসলে কখনোই মানে ফুল অ্যান্সার করে আসছে এরকম কখনো হইতো না। বিশেষ করে যখন থেকে 2020 সাল থেকে বুয়েটে রিটেন পরীক্ষাটা 40টা প্রশ্ন থাকে, অর্থাৎ 400 নম্বরের প্রশ্ন পরীক্ষা হয়। দেখা যেত বুয়েটে ফার্স্ট যারা হয় সবাই বলে 37-38টা ফুল অ্যান্সার করছি, বা অনেকে 36-37 বা 38টা এরকম একটা শুনতাম আর কি। বেশিরভাগ ক্ষেত্রেই 2-1টা ফুল ছেড়ে আসতো, তাও ফার্স্ট হয়েছে এরকম। বাট আসলে তোফাইলের ক্ষেত্রে জিনিসটা এক্সট্রাঅর্ডিনারি। আমরা শুনতেছি যে ও তোফাইল একদম 40টার মধ্যে 40টা অ্যান্সার করে আসছে এবং ও কনফিডেন্ট যে মোটামুটি 40টাই হয়তো হয়েছে। তো আসলে তোমার যদি ফার্স্ট হওয়ার টার্গেট থাকে, তোমার যে আসলে 40টাই পারতে হবে এরকম না, কারণ মাঝে মধ্যে আসলে কিছু প্রশ্ন 2-1টা বেচে 21 বেচে 22 বেচে এরকম চলে আসে, একেবারে সিলেবাসের বাইরে, বা ওইটা আসলে পরীক্ষার হলে বসে সলভ করা টাফ। তো আসলে 40টার মধ্যে 40টাই পার লাগবে জিনিসটা এরকম না। বাট আমি মানে তোফাইল আসলে এক্সট্রাঅর্ডিনারি ভাবে হয়তো সেটা করে ফেলতে পারছে, বাট তোমার আসলে 40টার মধ্যে 40টা আইটেম নেওয়া লাগবে জিনিসটা এরকম না। আমরা রোহিত থেকে যদি শুনি যে সেকেন্ড, আসলে বুয়েট ফার্স্ট সেকেন্ড নাম্বার তো আসলে খুব বেশি পার্থক্য থাকে না। তো রোহিত যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে, বা তুমি কয়টা অ্যান্সার করছিলে 40টার মধ্যে? ভাইয়া মানে কত পাওয়া লাগে সেটা তো আসলে কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। যদি বেশি মানে টাফ কোয়েশ্চেন হয় তাহলে হয়তো 34-38টা পেরে অনেকে ফার্স্ট হয়ে যাবে। আর আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি 38টা মানে কমপ্লিটলি আনসার করছিলাম, আর হচ্ছে একটা পার্শিয়াল দিয়ে আসছিলাম আর কি। আর টাইমের জন্য ভাই আমি ওই যে বাস্কেটের একটা ম্যাচ ছিল প্রাসের, ওইটা আমি আর কি করতে পারি নাই। সো এক্সাম হল থেকে যখন আমি বের হয়েছি, আমার বন্ধুরা আমি আমার বন্ধুকে বলছিলাম যে আমি এইটা পারি নাই। সো ওইটা শুনে মানে অনেক অবাক হয়ে গেছে যে আমি ওইটা আসলে কেন পারি নাই। আর ভাই আমার মনে হয় যে 38-38 এরকম যদি আনসার করে আসা যায়, আর একুরেটলি আনসার করতে হবে। অনেকে ভাই 38টা আনসার করে আসছে, বাট ওর হয়েছে হচ্ছে মানে 30টা, তাহলে তো আর হবে না। আর একুরেটলি যদি 37 থেকে 38টা আনসার করা যায়, তাহলে আমার মনে হয় যে ফার্স্ট হওয়ার মানে ও এক্সপেকটেশন রাখতে পারে। না, অ্যাকুরেসিটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি ধরো এরকমও হয় কিন্তু যে তুমি 30টা বইতে কারেক্টলি অ্যান্সার করলা, দেখা যাবে তোমার পজিশন 200-র মধ্যে চলে আসছে। আবার অনেকে 36টা অ্যান্সার করছে, বাট তার অ্যাকুরেসি ভালো না, তার হয়তো কারেক্ট হয়েছে 24-25টা, তো তারা হয়তো চান্স হবে কিন্তু একটু র্যাঙ্কটা পিছনে আসবে। তো আসলে অ্যান্সার কয়টা করতেছি সেটার চেয়ে ইম্পর্টেন্ট একুরেটলি কতগুলো অ্যান্সার করতেছি। আর তোমরা তো শুনলাই যে বুয়েটে সেকেন্ড রোহিত ভাইয়া ইজি একটা ম্যাথ না পেরেও সেকেন্ড হয়ে গেছে। তো তোফায়েল ভাইয়া যেটা বলছেন সেটা আসলে রিচ করা খুবই টাফ। আমি জানি না পরবর্তী যারা 25-26 ব্যাচের এই পডকাস্টটা দেখতেছে ওরা কেউ পরবর্তী আগামী 3-4 বছরে 40টার মধ্যে 40টা অ্যাটেন্ড করতে পারবে কিনা। বাট তোমরা অন্তত এটা শিওর থাকো যে অন্তত ইজি 2-1টা ম্যাথ না পারলেও কিন্তু সেকেন্ড হওয়া যায়। কি বলো তোফায়েল? তো সেকেন্ড হলেও ক্ষতি কি, তাই না? মানে আমার যেটা টার্গেট ছিল যে ভাই আমি বুয়েটে পরীক্ষা দিব, যে কোনো রকমের চান্স পাইলেই হবে, আমার বুয়েটে একটা সিট হইলেই হবে। তো এরকম আসলে এখানে আসলে তোমরা এক্সপেকটেশনের, যাদের টার্গেট বুয়েটে টপ 10-এ থাকা তোমরা ওদেরকে ফলো করো, বাট যাদের টার্গেট ভাই বুয়েটে চান্স পাওয়া, তুমি খালি একুরেটলি, আমি তো ধরো বিগত কয়েক বছরের যদি কাটমার্ক কেমন থাকে 400-তে 240-250, তো এরকম হয়, তুমি যদি অন্তত 27-28টা কারেক্টলি অ্যান্সার করে ফেলতে পারো, তাহলে তোমার পজিশন মানে চান্স হয়ে যাচ্ছে মোটামুটি শিওর। তো তুমি এইভাবে টার্গেট করে প্রিপারেশন নেও। হ্যাঁ, তুমি টার্গেট তো অবশ্যই বেস্ট হওয়ার জন্যই রাখবা। তুমি যদি
40টার জন্য মধ্যে 40টা অ্যান্সার করার জন্য প্রিপারেশন নিতে পারো, নিজেকে ওইভাবে একাডেমিক থেকে প্রিপেয়ার করতে পারো, বেশি বেশি এক্সাম দিয়ে বেশি বেশি প্র্যাকটিস মানে প্রবলেম সলভ করে যদি ওইটা অ্যাকোয়ার করতে পারো তাহলে তো খুবই ভালো। বাট তুমি এটার মধ্যে মাথায় রাখবা যে আমি 40টার মধ্যে 28টা কারেক্টলি একুরেট করে অ্যান্সার করতে পারতেছি, মানে আমার চান্স হয়ে গেছে, বা চান্স পাওয়ার জন্য আমি পারফেক্ট ওয়েতে আসি। এখন যতটা আপডেট করা যায় 32টা 40টার মধ্যে, তারপরে 36, যেরকম আমার এরকম হইতো যে আমাদের সময় তো 60টা প্রশ্ন থাকতো রিটেনে, এমসিকিউ প্রিলি থাকতো না, ডিরেক্ট 60টা। তো আমি নিজে নিজে বাসায় পরীক্ষা দিতাম, দেখতাম যে আমি জানা প্রশ্নে পরীক্ষা দিলেও 45, 46, 47টা বা 48টার বেশি অ্যান্সার করতে পারি না, যে 60টার মধ্যে আমার একটু স্পিড কম ছিল, যে 60টার মধ্যে আমি যদি সর্বোচ্চ অ্যাটেম্প করতে পারি তাও 48, 49টা, মানে একুরেসি ঠিক রেখে। এর বেশি অ্যান্সার করতে গেলে দেখা যাচ্ছে ক্যালকুলেশন ভুল হয়ে যাচ্ছে। তো তোমাদের থেকেও এই জিনিসটা আমি একটু শুনবো যে তোমরা নিজেরা বাসায় কি কখনো এরকম পরীক্ষা দিতা কিনা, যে 40টার মধ্যে কয়টা অ্যান্সার করতে পারি একুরেসি ঠিক রেখে? আমি রিটেনের ক্ষেত্রে আমি তেমন পরীক্ষা দিইনি, কারণ আমার রিটেনের ক্ষেত্রে মোটামুটি টাইম ম্যানেজমেন্টটা অনেক ভালো ছিল, কারণ আমি বুঝতাম যে কোনটা আমি স্কিপ করব, কোনটা আমি করব আগে। যেগুলো আমার থেকে একটু কনফিউশন মনে হতো যে 100% শিওর না, ওগুলো আমি স্কিপ করে যাইতাম না, ওগুলো আবার সেকেন্ড টাচের সময় দেখতাম। আমি মেইনলি বাসায় এক্সাম দিয়ে প্র্যাকটিস করছিলাম প্রিলিতে তো 100টা কোয়েশ্চেন থাকতো, আমি মানে অনেকগুলা টেস্ট কোয়েশ্চেন নিয়ে আসছিলাম বাসায়, এগুলো আমি বসে বসে দিতাম ডেইলি 2টা-3টা করে। আমি ট্রাই করতাম মার্কসটা 95± থাকার, তো বেশিরভাগ সময় 90-র কাছাকাছি যাইতো, 95 2-1বার গেছে, এর বেশি যায় না, বেশিরভাগ সময় 90 to 95-এর কাছাকাছি ছিল। আর প্রিলি এক্সামেও আমার মনে হয় যে 50 to 60টা আনসার করলে চান্স হয়ে যায়। আমি প্রিলিতে আনসার করছিলাম 93টা, ওখানের মধ্যে 91টা শিওর হয়েছে। আর রিটার্নের ক্ষেত্রে আমি এত একটা বাসায় ঘড়ি ধরে প্র্যাকটিস করি নাই, এমনি প্র্যাকটিস করতাম, কারণ আমি মানে বেশিরভাগ শর্টকাটে সলভ করি সব কিছু, তো আমার মানে কোয়েশ্চেন সলভ করতে এত একটা বেশি সময় লাগতো না। রোহিত, তুমি কি বাসায় এরকম কখনো ট্রাই করতে কিনা যে রিটেনে স্পিড বাড়ানোর জন্য যে কয়টা অ্যান্সার করতে পারি বা এরকম কিছু? জি ভাই, আমি আসলে শুরু থেকেই মানে বেশি প্র্যাকটিসের উপরে জোর দিয়েছি। আর আমি কি করতাম, খাতাতে মানে ভাগ করে নিতাম, মানে 3টা কোয়েশ্চেন সলভ করার জন্য ওই যে 3 আঙ্গুল থেকে 4 আঙ্গুল জায়গার জন্য আমি মানে লাইন দিয়ে মানে ভাগ করে নিতাম। আর সবসময় মানে এইভাবেই প্র্যাকটিস করছি। সো দেখা যেত মানে আমি টাইমের মধ্যে আবার জায়গার মধ্যেও মানে হয়ে গেছিলো প্র্যাকটিসটা। আর ভাইয়া লাস্টের দিকে আমি অনেকগুলো মডেল টেস্ট মানে বাসায় বসে দিয়েছিলাম। সো ওইখানেই ভালোই হইতো, ধরেন 40টার মধ্যে 37টা 38টা হয়ে যাইতো আর কি। আর কিছু কোয়েশ্চেন মানে থাকতো একটু টাফ, ওইগুলো হয়তো মিলাইতে পারতাম না, বা কোনো সময় হয়তো মিলাইতে পারতাম আর কি, এইরকম হইতো। আর ভাইয়া আরেকটা জিনিস আমি মানে আগের কোয়েশ্চেনটাতে অ্যাড করতে চাইবো, ওই যে কেউ যদি ভাইয়া এক্সাম হলে বেশি এক্সপেকটেশন নিয়ে যায়, তাহলে আমার মনে হয় তার এক্সামটা আসলে খারাপ হবে। কারণ বেশি এক্সপেকটেশন নিয়ে গেলে মাইন্ডটা রিল্যাক্স থাকবে না। সো ওর সবসময় মাথায় থাকবে যে আমাকে 40টা আনসার করতে হবে, তাড়াতাড়ি আনসার করতে হবে, এইটা ভাইয়া মানে এক্সাম হলের জন্য খুবই খারাপ। আমি ভাইয়া মানে 30টা এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম, আর তারপর আমি দেখি ইজিলি 30টা আনসার করে ফেলছি, তারপর আমি পরেরগুলা ধরছি আর কি। রাইট, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে আরেকবার ফোকাস করবো এটাতে, যে তুমি আসলে যখন প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তুমি সর্বোচ্চ প্রিপারেশন নিবা অবশ্যই। সর্বোচ্চ 40টার মধ্যে 40টাই যদি পারা যায়, ওই রকম প্রিপারেশন নেওয়া যায়, তাহলে তো ক্ষতি নেই। কিন্তু তুমি যখন পরীক্ষার হলে বসবা, তো পরীক্ষার হলে তুমি যদি আগে থেকেই ফিক্স করে ফেলো আমি 40টার মধ্যে 40টা অ্যান্সার করবো, বা 40টার মধ্যে 38টা বা 36টা অ্যান্সার করবো, তাহলে কিন্তু একটা এক্সট্রা প্রেশার তোমার মধ্যে ক্রিয়েট হবে যে আমার এতক্ষণের মধ্যে এতগুলো অ্যান্সার করতেই হবে। তো ওই প্রেশারটা নেওয়ার দরকার নেই। আমি অলওয়েজ ক্লাসে বলি যে ভাই তুমি পরীক্ষার হলে বসতেছো তোমার নিজের বেস্টটা দেওয়ার জন্য, তুমি যেই প্রিপারেশন নিছো সেইটা অনুযায়ী বেস্ট পরীক্ষাটা তুমি পরীক্ষা হলে দিয়ে আসবা। তো তোমার প্রিপারেশন অনুযায়ী যদি 40টার মধ্যে 30টা কারেক্ট করা পসিবল হয়, তুমি 30টা কারেক্ট অ্যান্সার করবা, তারপরে যতগুলো পার্সিয়াল পারা যায়। বা তোমার যদি 32টা কারেক্ট করা যায়, মানে তুমি তোমার বেস্টটা এনশিওর করবা, তারপরে দেখবা যে এই 30টা 32টা কারেক্ট যদি হয়ে যায়, তারপরে এই কনফিডেন্সে তুমি আরো 4-5টা অ্যান্সার করে টপেও চলে আসতে পারবা। তো আমি আরেকটা কোয়েশ্চেন নিব, যে এইবার তো আমাদের অ্যাচিভে আমরা 400 নম্বরের উইকলি এক্সাম নিছি, যে একদম বুয়েট স্ট্যান্ডার্ড 40টা প্রশ্ন। তো তোফাইল যেহেতু বুয়েট একদম 40টা অ্যান্সার করছো, তোমার আমাদের উইকলি এক্সামগুলো তো কি কখনো এরকম হয়েছে যে 40টার মধ্যে 40টা অ্যাটেম্প্ট করছো? সচরাচর হয় নাই, কয়েকটাতে অ্যাটেম্প্ট করছি অ্যান্ড মোটামুটি সবগুলোই হয়েছিল। তবে বেশিরভাগই আমি এই ওর মতো 36-37টা পারতাম, আর কয়েকটা একটু বেশি টাফ লাগতো, ওইগুলা স্কিপ করছি বেশিরভাগ সময়। 40টা সচরাচর পারতাম না, মানে মাঝে মধ্যে একদম। তো তুমি তো মোটামুটি ওই এক্সামগুলো দিয়ে একটা আইডিয়া পেয়ে গেছিলা যে মোটামুটি আমার বুয়েটের র্যাঙ্ক কেমন আসতে পারে। হ্যাঁ, মানে আমি একটু আশা ধরে রাখছিলাম যে আমি শুরুতে আশা করছিলাম টপ 50-র মতো। আচ্ছা আচ্ছা।
রোহিত, আমাদের উইকলি এক্সাম গুলাতে কিরকম, মানে ওখান থেকে তোমার মানে এক্সপেকটেশন কেমন ছিল? হ্যাঁ ভাই, আমারও এক্সামগুলো মোটামুটি ভালোই হইতো। 34 থেকে 37টা আমি মানে অন এভারেজ আনসার করতাম। মানে সবসময় যে 40টা পারতাম এরকম কিছু না, কারণ কোয়েশ্চেন মানে সবগুলো কোয়েশ্চেন পারার মতো থাকতো না আসলে, কিছু কোয়েশ্চেন মানে ডিফিকাল্ট থাকতো। আমি এবার একটু গোপন কথা বলি যে আমাদের অ্যাচিভের যে উইকলির প্রশ্নগুলো করা হইতো, তো প্রশ্নের যে টিম আছে ওদেরকে আমি বলেই দিতাম আমরা যে এরকম অন্তত 2টা প্রশ্ন এরকম দেওয়ার যে এই 2টা প্রশ্ন স্কিপ করতে হবে, যে স্টুডেন্ট যাতে বুঝতে পারে যে এই 2টা যে অ্যান্সার করবে মানে ওরা অ্যান্সার করার চেয়ে অ্যান্সার না করা ভালো, এরকম 2টা প্রশ্ন। যে কারণ পরীক্ষার হলে আসলে কিছু প্রশ্ন, এটা আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, 40টা প্রশ্নের মধ্যে কিন্তু তুমি যদি এই বারের প্রশ্নটা তো এখনো পুরোটা হয়তো তোমরা দেখো নাই, বাট আগের বারের প্রশ্নগুলো, এটাও পডকাস্ট বা আমাদের এই ভিডিওগুলো দেখতে যেতে হয়তো তোমরা পুরো প্রশ্নই পাওয়া যাবা এই বারেরটাও, বাট আগের বারের প্রশ্নগুলো যদি তোমরা দেখো 2-1টা প্রশ্ন কিন্তু এরকম থাকে যে একটু বিদঘুটে টাইপ বা পরীক্ষার হলে বসে অ্যান্সার করা টাইপ, তো ওইগুলো যদি তুমি আগেই অ্যাটেম্প করতে যাও তাহলে কিন্তু তোমার লাভের সাথে ক্ষতি হয়ে যাবে, যে ওই 10 নাম্বার অ্যান্সার করতে গিয়ে দেখা যাবে ওই টাইমটা নষ্ট হবে আর 20 নাম্বার তোমার লস হয়ে যাবে, তাই না? তো এই জন্য কিন্তু আমাদের উইকলি এক্সাম এরকম 2-3টা প্রশ্ন অলওয়েজ থাকতো যে এই 2-3টা আসলে স্কিপ করার জন্যই। তো স্টুডেন্ট যারা আসো আসলে তোমরাও যখন পরীক্ষাগুলো দিবা মাঝে মধ্যে যখন এরকম কিছু কঠিন প্রশ্ন চলে আসবে ওইটা নিয়ে আসলে শুরুতেই অ্যাটেম্প নিতে যাইও না, ওইগুলা 2-1টা বাদ দিয়েও কিন্তু বুয়েটে সেকেন্ড হওয়া যায়। এবং ফার্স্ট হওয়ার জন্য আমি বলতেছি না যে 40টা লাগবে, তো ফাইল আসলে একটা বড় ব্যারিয়ার তুমি সেট করে দিছো, অসুবিধা নাই তোমার ভাই, 40টা অ্যাটেন্ড করার দরকারই নাই, বাট তুমি 36-37টা মানে ওই 3-4টা কোনগুলো স্কিপ করতে হবে ওইটা বুঝে যদি খালি একুরেসি মেইনটেইন করে পরীক্ষা দিতে পারো খুব ভালো র্যাঙ্ক চলে আসবে। তো এরপরে আর কি প্রশ্ন করবো, রাকিব যদি কন্টিনিউ করো। আমি ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি মানে কেউ যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় ওই প্রিপারেশনে কি ঢাকা ইউনিভার্সিটিও ক্র্যাক করতে পারবে, তোমাদের কি মনে হয়? সে যদি বায়োলজিটা মানে একাডেমিকে মোটামুটি পড়ে থাকে তাহলে আমি বলবো অফকোর্স পসিবল। আমি নিজে মানে আমার বায়োলজি শর্ট সিলেবাসটা মোটামুটি ভালো মতো পড়া ছিল, আমি ডিইউর পরীক্ষাও মোটামুটি হয়েছে, এখন তো রেজাল্ট দেয় না এই জন্য কিছু বলতে পারতেছি না, তা আমার মনে হয় ক্র্যাক করা পসিবল। কারণ মানে কোয়েশ্চেন এত একটা ডিফারেন্ট হয় না, কারণ ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক যদি তার ক্লিয়ার থাকে তাহলে তার ভার্সিটির বেসিকটাও অবশ্যই ক্লিয়ার থাকবে। আর ভার্সিটির ক্ষেত্রে বলবো যেহেতু ক্যালকুলেটর নাই তার হ্যান্ড ক্যালকুলেশনটা একটু পারা লাগবে, না হলে ওখানে একটু ঝামেলা হতে পারে। জাস্ট হ্যান্ড ক্যালকুলেশন আর বায়োলজি যদি মোটামুটি পড়া থাকে তাহলে আমি বলবো যে ক্র্যাক করা পসিবল। রোহিত? আর ভাইয়া এই অ্যান্সারটা আসলে মানে আমার দেওয়াটাই উচিত না, কারণ আমি নিজেও মানে একাডেমিক লাইফে বায়োলজি তত ভালো করে পড়ি নাই আর কি। তবে আমার মনে হয় যে কেউ যদি মানে বায়োলজির বেসিকটা স্ট্রং থাকে তাহলে মানে পারা পসিবল। আর হ্যান্ড ক্যালকুলেশনের প্র্যাকটিসটাও করা উচিত। আর আরেকটা জিনিস করা লাগবে ভাইয়া, সেটা হচ্ছে মানে ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করা উচিত, তাহলে ভাইয়া মানে কোয়েশ্চেনের টাইপগুলো তোমার জানা হয়ে যাবে। আর এক্সাম হলে এটা মানে অনেকটা রিলেট করতে পারবা যে এরকম কোয়েশ্চেন আমি করছিলাম এর আগে, তাহলে এরকম কোয়েশ্চেন আসছে, সো মানে এটা মানে ইম্পর্টেন্ট আর কি ভাই। ঠিক আছে, এখন তোফাইল তোমার কাছে একটা কোয়েশ্চেন। ধরো আমি কলেজে উঠলাম, ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট, আমি বুয়েটে ফার্স্ট হতে চাই, আমার কি করা লাগবে? মানে এটা তো আসলে বলা যায় না, কিন্তু আমি যদি টিপস দিই এটা হবে যে ক্লাস বই এগুলা মানে যত আর্লি শেষ করা যায় আর কি, সিলেবাসটা এফিশিয়েন্টলি যত আর্লি শেষ করা যায় ওইটাই ভালো। কারণ একটা মানে সিলেবাসটা যদি আমি একবার শেষ করি তাহলে যে টাইমটা লাগে 2-3 বার শেষ করতে তার চেয়ে কিন্তু তুলনামূলক কম টাইম লাগে। তো সে যতবার শেষ করবে সিলেবাসটা তার আয়ত্তে তত বেশি আসবে, সময় কম লাগবে, আর মানে প্র্যাকটিসটা তো হচ্ছেই। আমি বলবো যে সিলেবাস যত বেশি শেষ করা যায় অত বেশিবার শেষ করা উচিত। আর পড়া কখনো মানে গ্যাপ রাখা উচিত না, কারণ আমি যদি আজকে একটা পড়া গ্যাপ রাখি তাহলে এটা আমার 1 মাস বা 2 মাস পরে গিয়ে ফিল আপ করতেই হবে, মানে করা ছাড়া কোনো উপায় থাকবে না। তো আমি একটা পড়া যদি আজকে পড়ি তাহলে ওইটা আমার যে প্রেশার থাকবে, আমি যদি 3 মাস পরে ওইটা পড়তে যাই তাহলে ওইটার প্রেশার অনেক গুণ বেশি থাকবে, কারণ তখন ওই পড়াটা ছাড়াও অন্য পড়াও পড়তে হবে পাশাপাশি। আমি বলবো যে মানে কখনো পড়া গ্যাপ রাখা উচিত না, যখনেরটা তখনই পড়ে ফেলা উচিত। আর অনেকে হয় যে হাল ছেড়ে দেয় আর কি, মানে 1-2টা এক্সাম খারাপ হইলে, আমার এক্সামও অনেক সময় খারাপ হইতো, তো আমি বাসায় এসে অনেক সময় মানে মন অনেকক্ষণ খারাপ থাকতো, এরপর আমি বলতাম যে থাকে একটা পরীক্ষা গেছে কি হয়েছে, পরেরটাতে আরো ভালো করা যাবে। তা আমি ওই পরীক্ষাটা মানে সব চিন্তা বাদ দিয়ে আরো ডাবল এফোর্ট দিয়ে ট্রাই করতাম পরেরটাতে যাতে আরো বেটার হয়। এই জন্য তো কনসিস্টেন্সিটা মেনটেন করা লাগবে আর কি। কিন্তু অনেকে মনে করে যে 15-20 ঘন্টা পড়তে হবে, সোশ্যাল মিডিয়া একদমই বাদ দিয়ে দিতে হবে। আমি ওদের জন্য বলবো আমি 15-20 ঘন্টা একদমই পড়ি নাই, হয়তো মানে
কলেজের ফার্স্ট ইয়ারে আমি একটু বেশি পড়ছি, সবচেয়ে বেশি এফোর্ট ফার্স্ট ইয়ারে দিছিলাম আমি। 12 থেকে অ্যাভারেজে 16 ঘন্টার মতো পড়ছি আমি ফার্স্ট ইয়ারে, কিন্তু এটা ফুল জার্নিতে পড়ি না। অ্যাডমিশনে আমি অ্যাভারেজে 8 ঘন্টার মতো পড়তাম, কারণ আমার আগের থেকে মোটামুটি সব কমপ্লিট করা ছিল, তো আমি শুধু রিভিশনের উপর রাখতাম। আর অনেকে মনে করে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট একদমই বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ এটা আসলে এখন করলে হবে না, কারণ এখন তো মানে ইন্টারনেটের যুগে, এখন যদি বাদ দিয়ে দেয় সে অনেক অপরচুনিটি মিস করে যাবে। আমি বলবো যে মানে ইউজ করা উচিত, কিন্তু মডারেটলি, টাইমটা নিজের থেকে কন্ট্রোল করা উচিত আর কি। অনেকে দেখা যায় যে মানে পড়ার মাঝখানে ফোন ধরে 2-3 ঘন্টা কোথায় জায়গা ওইটা জানে না। তো আমি যখন একটা ফোন ধরবো বা ল্যাপটপ ধরবো, তখন আমি কতক্ষণ ইউজ করবো এটা আমার আগে থেকে ডিসাইড করে রাখা উচিত আর কি। এর বেশি ইউজ করলে আসলে নিজেরই ক্ষতি হবে। আচ্ছা, সো একটা ব্যালেন্স করতে হবে সব কিছুর মাঝখানে, কিন্তু আসলে কি ব্যালেন্স করা সম্ভব হয়? ফোনের মধ্যে রিলসে ঢুকলে তো আর বেরি হতে মন চায়। হ্যাঁ, এটা আসলে একটু কঠিন। এটা মানে নিজের মাইন্ডকে ট্রেন করতে হবে আর কি, যে মানে ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে পড়াশোনা, এরপর বাকি সব। তো তার যদি মানে একজন স্টুডেন্ট যে ফার্স্ট হতে যায়, তার যদি সবসময় মাথায় থাকে যে আমার ফার্স্ট হইতে হবে, মানে আমার পড়া অলওয়েজ কমপ্লিট করতে হবে, তাহলে তার এটা অটোমেটিক্যালি হয়ে যাবে যে আমি অন্য কাজের আগে পড়াশোনাকে ফার্স্ট প্রায়োরিটি রাখি। অফকোর্স মানে নামাজ, খাওয়া দাওয়া, এইসব যাবতীয় কাজ বাদে। তা সে যদি মানে আগের থেকে চিন্তা করে রাখে যে আমি একদম টপ র্যাঙ্কে থাকবো, তাহলে তার শুরুর থেকে মানে পড়ালেখাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে আর কি। এটা তার অটোমেটিক্যালি হয়ে যাবে, মানে নিজের থেকে আর পুশ করা লাগবে না আর কি। আর এটার জন্য অবভিয়াসলি সেলফ ডেডিকেশন লাগবে। অনেকে আছে যে মানে টিচার বা গার্ডিয়ানরা পুশ না করলে পড়ে না, তো ওইরকম করলে আসলে একটু টাফ পড়া। নিজের থেকে পড়াটা বেশি ইম্পর্টেন্ট। আমিও মানে ওর মতো সেলফ লার্নিংয়ে বেশি সময় দিচ্ছি। নিজে থেকে পড়াটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর নিজের রুটিনটা নিজেকেই বানাইতে হবে। তোফায়েল ভাইয়া অ্যাডমিশনের সময় 8 ঘন্টা পরে ফার্স্ট হয়ে গেছে, তাহলে আমি 8 ঘন্টা পরে ফার্স্ট হতে পারবো না? ব্যাপারটা এরকম না, ব্যাপারটা নিজের কাছে। তোফায়েল ভাই হয়তো একাডেমিকে খুব ভালো করে পড়াশোনা করছে, 12 থেকে 16 ঘন্টা পড়ছে, এবং তুমি একাডেমিকে কতটুকু পড়ছো এটা তো তুমি জানো। সো অন্যকে দেখে নিজের রুটিন সাজানোর কিছু নাই, তুমি নিজে কতটুকু কোন অবস্থায় আসো সেই অনুযায়ী তোমাকে এফোর্ট দিতে হবে, এটাই হচ্ছে মেইন কথা আর কি। তো দাদা, আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করব যে তোমরা দুইজনই তো আমাদের সাথে 23 ব্যাচের অ্যাডমিশন ব্যাচে ছিল, ইঞ্জিনিয়ারিং ব্যাচে, ওখানে ক্লাস করে রাখছো। তো এরকম আমি জানি 25 ব্যাচের আমাদের একাডেমিক সাইকেলেরও অনেক স্টুডেন্ট আছে যারা টপ করতে চায়, ওরা 24-এর সাথে তোমাদের সাথেও হয়তো কমপ্লিট করে রাখছে, এরকম স্টুডেন্ট থাকতে পারে যারা টপ করতে চায়। তো আমি তোমাদের থেকে এই প্রশ্নটা শুনতে চাই যে ধরো তোমরা 23-এ যেহেতু কমপ্লিট করে রাখছিলা, সেক্ষেত্রে 24-এর ইঞ্জিনিয়ারিং ব্যাচে আবার কি তোমরা নতুন করে ক্লাস করছো, নাকি শুধু তখন লেকচার শিট বা নিজেদের তখন রিভিশনের উপর গুরুত্ব দিতা? আমি মানে একদম লেকচার শিটও ফলো করি না, একদম ইয়াও করি না। আমি মানে ব্যালেন্স করছি, ক্লাসও করছি, লেকচার শিট আমি সব কিছু করছি, আর ক্লাস সব করি নাই, ক্লাস সিলেক্টিভ কিছু করছি। মেইনলি ম্যাথের ক্লাসগুলো বেশি করছি, কেমিস্ট্রিটা একটু কম করছি, কারণ কেমিস্ট্রির মানে আমি পারিও কম, প্র্যাকটিসও একটু কম করি। কেমিস্ট্রিতে মানে আমার একটু উইক সাইড আর কি। মানে আমি সবগুলা ক্লাস করি নাই, কিছু সিলেক্টিভ ক্লাস করছি, আর স্লাইড মোটামুটি সবগুলারই দেখছি। আর রোহিত? আর ভাই আমি ওর থেকে পুরোটাই উল্টা, আমি বেশি কেমিস্ট্রি ক্লাস করছি, কারণ কেমিস্ট্রি বই অনেক বড়, সো ওইগুলা রিভিশন দেওয়াটা অনেক টাফ আর কি। সো আমি ক্লাসগুলো করতাম বেশি বেশি। আর ভাইয়া আমার টাইমে আমি তত বেশি ক্লাস করি নাই আসলে, কারণ আমার অলরেডি ক্লাসগুলো করা আছে, আর আমি বেশি প্র্যাকটিসে সময় দিতাম। আর ভাইয়া অনেকে কি করে মানে বেশি টাফ কোয়েশ্চেন সলভ করে। টাফ কোয়েশ্চেন সলভ করা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি ইজি আর মডারেট কোয়েশ্চেনগুলো কত ফাস্ট সলভ করতে পারতেছো সেটা। আর এক্সাম হলে ভাইয়া অনেকে সবগুলাই পারে, বাট সবগুলা লিখে দিয়ে আসতে পারে না, তাহলে তো আর কোনো লাভ নাই। তাই জন্য ভাইয়া বেশি বেশি প্র্যাকটিস করা উচিত, যাতে মানে ফাস্ট সলভ করা যায়। এইটা মানে ঠিক আছে। তো আমি স্টুডেন্টদেরকে এটাই বলবো, যাদের টার্গেট আসলে টপ করা, মানে আমি এটা কিন্তু ওভারঅল সবার জন্য গাইডলাইন না এই কথাটা, যে ওরা বুয়েটে ফার্স্ট এবং সেকেন্ড, ওরা আসলে আমাদের সাথে, ওরা 24 ব্যাচ, এইচএসসি 24 ব্যাচ, তো আমাদের এইচএসসি 23 ব্যাচের ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি থেকে ওরা কিন্তু ওখানে 1 বছর আগে ক্লাস মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মোটামুটি ওখানেই কমপ্লিট ছিল। এতে ওরা যে পজিটিভ জিনিসটা পাইছে, যে পরবর্তীতে ওদের সময় ওরা যখন অ্যাডমিশন কোচিং করতেছে ওদের ব্যাচ, তো সেখানে ওরা নিজেদের মতো করে টাইমটা একটু লেস করতে পারছে, যে আমার কোন অধ্যায়টা ক্লাস করা দরকার, কোন অধ্যায়টা শুধু লেকচার দেখলে হবে, কোথায় শুধু নিজে বাসায় প্র্যাকটিস করে পরীক্ষা দিয়ে দিলেই হয়ে যাবে। এই জিনিসটা ওরা সুন্দর মতো ব্যালেন্স করতে পারছে। তো তোমারও যদি এরকম হয় যে ভাইয়া আমার টার্গেট বুয়েটে চান্স পাওয়া না, আমার টার্গেট টপ করা, তাহলে তোমরাও যদি একাডেমিক প্রিপারেশনটা শুরু থেকে ভালো থাকে, তোফায়েলের মতো বা রোহিতের মতো, যে ফার্স্ট ইয়ারেই একাডেমিক প্রিপারেশনটা মোটামুটি গুছিয়ে ফেলতে পারো, তাইলে অবশ্যই 26 ব্যাচেরও যারা আছো তোমরাও চাইলে 25 ব্যাচের ইঞ্জিনিয়ারিং ব্যাচের সাথে আগায় রাখতে পারো। তাইলে
পরবর্তীতে তোমার ব্যাচে যখন অ্যাডমিশন কোচিংটা শুরু হবে, তোমার বাকি ফ্রেন্ডরা যখন নতুন নতুন প্রিপারেশন নেওয়া শুরু করবে, তখন তুমি কি তোমার মতো করে গুছাইতে পারবা, গুছাই বা পরবর্তী ওই টাইমে নতুন করে ক্লাস যে অধ্যায়টা করা দরকার সেটা তুমি করলা বা বুঝে। এটা তো আসলে এক একজনের এক এক রকম হবে, তোমার প্রিপারেশন কতটুকু আছে ওই অনুযায়ী তোমার তখন প্ল্যান করা লাগবে। বাট আমি এটা কখনোই সাজেস্ট করবো না যার টার্গেট ভাই আমার মতো যে খালি ভাই আমার বইটা চান্স পাইলেই হবে, একটা সিট হলেই হবে, তাহলে তোমার আগের ব্যাচের সাথে ইঞ্জিনিয়ারিং কোচিং করার দরকার নেই, তুমি তোমার ব্যাচের সাথেই করবা। এবং যারা ধরো 25 ব্যাচ আসো, 25 ব্যাচের ইঞ্জিনিয়ারিং ব্যাচ আমাদের খুব শীঘ্রই শুরু হচ্ছে, ওখান থেকেই তুমি শুরু করো, ওখান থেকেই সব আমাদের সাথে যদি আগাও, তুমি ক্লাস করে পরীক্ষা দিয়ে আমাদের সাথে জার্নিটা করলেই তুমি সুন্দর মতো বুয়েটে চান্স না, এখান থেকেও টপ করার মতো ভালো পজিশনে তুমি যাইতে পারবা। বাট কখনোই এরকম যাতে না হয় যে একাডেমিক প্রিপারেশনই ভালো মতো কমপ্লিট হয় নাই, আগে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করে দিলাম। এটা করলে কিন্তু দেখা যাবে যে এইচএসসিতেই কিন্তু তুমি তখন জিপিএ 5 আসলো না, তখন তো মনে করে এখন তো বুয়েট ভর্তি পরীক্ষার জন্য এইচএসসিতে জিপিএ 5 ওভারঅল A+ মানে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে A+ থাকা লাগে, তো ওটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, ওইটা কোনোভাবেই যাতে হ্যাম্পার না হয়। তো এটা হবে আমার থেকে সাজেশন। তো আমাদের ভিডিওটার অলমোস্ট শেষের দিকে চলে আসছি। তো শেষ কোয়েশ্চেন তোমাদের দুজনের জন্য, যারা এইচএসসি 25 এই বছর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে, ওদের জন্য তোমাদের কি সাজেশন, বা তারা কিভাবে শুরু করতে পারে, বা অলরেডি যে স্টার্ট করে দিছে কিভাবে কন্টিনিউ করবে? তো তোফায়েল। অনেকে মানে মনে করতে পারে যে এতক্ষণ যেগুলো বললাম যে আগের বছর ইঞ্জিনিয়ারিং ব্যাচ করছি আমরা, তো অনেকে মনে করতে পারে যে ওরা আমাদের ব্যাচটা করে নাই এজন্য ওরা হয়তো পিছিয়ে যাবে। এমন কিছুই না আসলে, মানে অ্যাডমিশন টাইমেও পড়লেও মানে এরকম রেজাল্ট করা পসিবল, নিজের এফোর্টটা দিতে হবে আর কি। আর এখন যেহেতু এইচএসসি এক্সাম, এখন পুরাপুরি ইঞ্জিনিয়ারিং মাইন্ডেড না হয়ে এইচএসসি মাইন্ডেড হওয়া উচিত। কারণ দেখা যায় যে অনেক সময় মানে ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটরা শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ে, বাংলা ইংলিশ আইসিটি বায়োলজি এগুলো মানে ধরতেই চায় না। তো দেখা যাবে যদি ওইগুলাতে মানে ভুলেও গ্রেড A+ মিস যায়, তাহলে মেইন জিপিএ 5 থেকেও যদি এটা মিস জায়গা, তাহলে দেখা যাবে এক্সামে বসতে পারেনি, তাহলে তো আর লাভের লাভ কিছু হবে না। আমি এখন বলবো যে মানে এইচএসসি 25-এর জন্য যে ওরা সব সাবজেক্টে এখন ইকুয়ালি ইম্পর্টেন্স দিক, সবগুলাই এখন সমানভাবে পড়ুক। আর এইচএসসির পরে যদি চায় তাহলে অ্যাডমিশন পড়াটা স্টার্ট করবে। আর অনেকে মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন অনেকের থাকে যে ভাইয়া এখনের থেকে মানে কোয়েশ্চেন ব্যাংক বা অ্যাডমিশন পড়া স্টার্ট করা উচিত কিনা। আমি বলবো এটা ওদের পুরোপুরি নিজেদের উপর ডিপেন্ড করে। যদি একজন স্টুডেন্টের ভালো মতো সিলেবাস শেষ করা থাকে একাডেমিক, তাহলে সে অবভিয়াসলি শুরু করতে পারে, সেটা তারই লাভ হবে, সে কেন করবে না। কিন্তু তার যদি একাডেমিকে গ্যাপ থাকে, তাহলে সে যদি অ্যাডমিশনে মানে ইঞ্জিনিয়ারিং ব্যাচ এখন থেকে পড়া স্টার্ট করে, তাহলে তার এইচএসসিও মাটি যাবে, অ্যাডমিশনও মাটি যাবে, তো তার লাভের লাভ কিছু হবে না, উল্টা আরও ক্ষতি হবে। আমি বলবো যে যদি সেই স্টুডেন্টের একাডেমিক গ্যাপ একদমই মানে কম থাকে বা না থাকে, তাহলেই তার মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এখন শুরু করা উচিত। আর যদি সেটা না হয়, তাহলে এখন একাডেমিকের যদি গ্যাপ থাকে সেগুলো ফিল আপ করা উচিত। সো এইচএসসিটাকে মেইন ফোকাসে রেখে ওটার প্রিপারেশনটা ভালো করে নিয়ে তারপর ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন, এটাই তো তোফায়েল বললা, তাই না? আর রোহিত যদি? আর তোফায়েল সবটুকুই বলে দিছে, আমি ওর সাথে একটু অ্যাড করতে চাইবো। এখন আসলে মানে বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনগুলো বেশি বেশি সলভ করা উচিত। সেই জন্য টেস্ট পেপার কালেক্ট করা যেতে পারে, টেস্ট পেপারে কলেজগুলোর যে কোয়েশ্চেনগুলো থাকে ওইগুলো সলভ করা যেতে পারে। আর ভাইয়া এইচএসসি এক্সামের কাছে আগে আমার কাছে যেটা মনে হইতো যে আমি সব পারি, আমি বোর্ডে ভালো রেজাল্ট করতে পারবো, সো আমি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করি। তারপর ভাই আমি দেখতাম যে কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আমার ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে, বা আমি সাজিয়ে লিখতে পারতেছি না টাইমের মধ্যে। সেই জন্য ভাই আমি বলবো সবার কাছে এটাই মনে হবে যে তুমি আসলে পারো, বাট এইটা মনে না রেখে তোমাকে বেশি বেশি মানে বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনগুলোই সলভ করতে হবে আর কি। কারণ যদি আলটিমেটলি ভালো মার্কস না আসে, তাহলে তো তুমি অ্যাডমিশন টেস্টেই বসতে পারবে না, আর চান্স পাওয়া তো অনেক দূরের কথা। এইটাই ভাই। এবার এইচএসসি 26 ব্যাচ, ওদের জার্নিটা কিন্তু একটু আলাদা। 21 থেকে 25 পর্যন্ত সবাই কিন্তু শর্ট সিলেবাস পেয়ে আসছে, 26 হচ্ছে প্রথম ব্যাচ গত 6 বছরে যারা ফুল সিলেবাস পাচ্ছে। তো ওদের জন্য, ওরা কিন্তু ফার্স্ট ইয়ার অলমোস্ট শেষের দিকে, কয়েকদিন পরে ইয়ার চেঞ্জ পরীক্ষা, ওদের জন্য তোমাদের যদি গাইডলাইন কিছু দিতা। আমরা যেরকম বলছি যে আমরা ফার্স্ট ইয়ারে থাকতে সিলেবাস শেষ করছি, আমাদের তো শর্ট সিলেবাস ছিল, আর এইচএসসি 26-এর হচ্ছে ফুল সিলেবাস। তো ওরাও যদি সেম জিনিসটা ফলো করতে যায় তাহলে একটু টাফ হবে, কারণ ফুল সিলেবাসটা ফার্স্ট ইয়ারে কমপ্লিট করা আসলে একটু টাফ। তো ওরা যদি ফার্স্ট ইয়ারে কমপ্লিট করতে না পারে, আসলে এটা কোনো মানে একদমই সমস্যার ব্যাপার না, সেটা মানে পরে করলেও হবে, কারণ ওদের যেহেতু ফুল সিলেবাস। আর মানে ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চায় ওদের জন্য আমি একটু বলবো যে যারা অনেকে থাকে যে শুরুর থেকে জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ে, বাকি কিছুই পড়ে না,
এটা আসলে করলে হবে না, কারণ সব সাবজেক্টই একাডেমিকে ইকুয়ালি ইম্পর্টেন্ট। সে অ্যাডমিশনে গিয়ে বাকি সাবজেক্টগুলো বাদ দিতে পারে, কিন্তু একাডেমিকে সবগুলাই পড়া উচিত। কারণ এইচএসসি রেজাল্ট তো জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর ডিপেন্ড করে না, বাকি সাবজেক্টের উপর ডিপেন্ড করে। আর ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখা যায় যে বায়োলজিটা একদমই পড়তে চায় না। আমি ওদের ক্ষেত্রে বলবো বায়োলজি মানে অ্যাটলিস্ট A+ পাওয়ার মতো হইলেও পড়া উচিত। রোহিত? আচ্ছা ভাই, আমাদের সময় তো আমাদের সিলেবাসটা অনেকটাই কম ছিল। সো আমরা একাডেমিক্স মানে শেষ করে তারপর অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ারও সময় পাইছিলাম। সো ওদের ক্ষেত্রে এটা অনেকটা টাফ হবে। আর আমি মনে করি ভাইয়া ওই যে একাডেমিকের 70 থেকে 80%ই মানে অ্যাডমিশনের 70 থেকে 80%ই একাডেমিক আসলে। তো কেউ যদি একাডেমিক সিলেবাসটা ভালো করে পড়াশোনা করে যায় তাহলে তার অ্যাডমিশনে অনেকটাই কভার হয়ে যাবে। সো মানে এখন ওদের মেইনলি একাডেমিকেই ফোকাস করা উচিত। আমি এখানে 26 ব্যাচের যারা দেখতেছো তোমাদের উদ্দেশ্যে বলবো যে একাডেমিক প্রিপারেশনটা তোমরা যদি মানে এখন ধরো তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হইলে তুমি এটা মাথার মধ্যে রাখলা যে আমি বুয়েটে চান্স পেতে চাই বা বুয়েটে টপ করতে চাই। এখন এক্সট্রা প্রেশার কিছু না নিয়ে একাডেমিক সিলেবাসটাই যদি খুব ভালো মতো শেষ করো, দেখো এইচএসসি সিলেবাস আর বুয়েটের ভর্তি পরীক্ষার সিলেবাস তো সেম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো আলাদা সিলেবাস না, জাস্ট এখান থেকে ইম্প্রোভাইজড কিছু টাইপ পড়া লাগে এই তো। তো একাডেমিক প্রিপারেশন দিয়ে কিন্তু ভাই 70 থেকে 80% ইঞ্জিনিয়ারিং প্রশ্ন সলভ করে ফেলা যায়। তো তোমরা যদি যেহেতু অনেকদিন পরে আবার ফুল সিলেবাস আসছে, তোমরা যদি খালি ফার্স্ট ইয়ারের সিলেবাসটুকুই বা সেকেন্ড ইয়ারের সিলেবাসটুকুই মানে অন্তত টেস্ট পরীক্ষার আগে পুরা ফুল সিলেবাসটা কমপ্লিট করে রাখতে পারো, তাইলে কিন্তু তুমি একদম বুয়েটে টপ পজিশনে যাওয়ার জন্য রেডি টুকু। তারপরে খালি অ্যাডমিশন টাইমটা ওই টাইমটা যদি খালি ইউটিলাইজ করতে পারো যে ভালো মতো আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাসগুলো যদি ওই সময় করো তারপরেও কিন্তু তোমার দ্বারা বুয়েটে ভালো পজিশন মানে চান্স পাওয়া তো ইজিলি পসিবল, ক্র্যাক করা মানে একদম টপ পজিশনেও আসা পসিবল। তো এক্সট্রা প্রেশার নেওয়ার কিছু নাই, তুমি খালি একাডেমিক প্রিপারেশনটাই ভালো মতো কন্টিনিউ করতে থাকো। অফলাইনে পড়ো বা আমাদের একাডেমিক সাইকেলে যারা আসো, তোমরা খালি এখন আমরা যেভাবে পড়াচ্ছি বা যেভাবে আমাদের গাইডলাইন, তো এখন ইউটিউবে তো প্রচুর গাইডলাইন পাওয়া যায় আমাদের মানে অনেক, তুমি মানে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইনের কথা বললাম, আমাদের একাডেমিক সাইকেলে যে থাকা লাগবে এরকম না। যারা একাডেমিক সাইকেলে নাই, তোমাদের রোহিত ভাইয়া তো বললো যে একদম সেলফ মেড, নিজে পড়ে কিভাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ে বইটা সেকেন্ড হয়ে গেছে। কাজে এখানে তোমরা যদি গাইডলাইন সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন কিভাবে পড়তে হবে অনেক অ্যাভেলেবল আছে, এখন তো রিসোর্সের কোনো অভাব নাই। তুমি খালি ওইভাবে প্ল্যান করে জাস্ট একাডেমিকটা ভালো মতো পড়ো। তোমাদের তোফায়েল ভাই এবং রোহিত ভাইয়া দুজনের কিন্তু একটা জিনিস কমন, যে তারা যে বুয়েটে ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের কিন্তু একাডেমিক থেকে একদম ফার্স্ট ইয়ার থেকে খুব ভালো মতো পড়াশোনা করছে। ফ্লোটা কিন্তু অলওয়েজ একদম মানে একাডেমিক থেকে ভালো মতো ফ্লোতে ছিল পড়াশোনার। তো এটাই তোমরা যদি এখন থেকে মেনটেন করো এবং পরবর্তীতে এইটা খালি কন্টিনিউ করে যাও, তাইলে কিন্তু খুব ভালো রেজাল্ট পসিবল। এবং ফুল সিলেবাস আসছে বলে এক্সট্রা প্রেশার নেওয়ার কিছু নাই, কারণ তোমাদের ব্যাচে যখন বুয়েট ভর্তি পরীক্ষা হবে তো তোমার সাথে যারা প্রতিযোগিতা করবে তোমার ফ্রেন্ড সার্কেলই তো তোমার ব্যাচের যারা আছে, তো তুমিও ফুল সিলেবাস পড়বা, তারাও ফুল সিলেবাস পড়বে, তো তুমিও কম সময় পাচ্ছ, মানে একটু বেশি পড়া লাগতেছে কম সময় ওদেরও, তা মোটামুটি তোমার প্রতিযোগিতা তো আর 24 ব্যাচের কারোর সাথে হচ্ছে না বা 25 ব্যাচের কারোর সাথে হচ্ছে না। তো তুমি যে সময়টা পাচ্ছ, তোমার যে সিলেবাস, তোমার সাথে যে প্রতিযোগিতা করবে তোমারই ফ্রেন্ড বা তোমারই ব্যাচমেটরা, তারাও কিন্তু সেম জিনিসই গো থ্রু করবে। তো একাডেমিক থেকে যদি ভালো মতো পড়াশোনা করো, একদম আজকে তোমাদের তোফায়েল ভাইয়া এবং রোহিত ভাইয়া যে পজিশনগুলো অ্যাচিভ করে এখানে বসে আছে, তো এগুলো তোমাদের দ্বারাও অ্যাচিভ করা পসিবল। তো এখন থেকে সিরিয়াস থাকো, যেটা আমার দ্বারা পসিবল হয় নাই, কারণ আমি কিন্তু একাডেমিকে ফার্স্ট ইয়ারে অত বেশি সিরিয়াস ছিলাম না। ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি, মানে অত খারাপও পড়াশোনা করি নাই, বাট মানে একদম পিকে না, মানে যখন পড়াশোনা করা দরকার পরীক্ষার আগে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগে পড়াশোনা করছি, আবার সেকেন্ড সেমিস্টার আগে, আবার ইয়ার চেঞ্জের আগে, কিন্তু ওই যে পুরা টাইমটাতে ফ্লোটা মেনটেন করি নাই। এই জন্য কিন্তু সেকেন্ড ইয়ার থেকে সিরিয়াস হয়েও ধরো ভালো পজিশনে, মোটামুটি এবারে ভালো পজিশনেই চান্স পেয়েছি, কিন্তু টপ করার জন্য কিন্তু একদম ফার্স্ট ইয়ার থেকে যদি সিরিয়াস না থাকো, তাহলে কিন্তু পরে ব্যাকআপ দেওয়া ফুল সিলেবাস একটু টাফ হবে। তো তোমাদের জন্য এটাই সাজেশন, একদম শুরু থেকেই একাডেমিক প্রিপারেশনটাই ভালো মতো করো, কিন্তু রেগুলারিটি মেনটেন করে পড়ো। এরপরে আর কিছু কি বলবা, বা তোমরা যদি আরো কিছু কি স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলবা? ওইটাই বলবো যে কনসিস্টেন্সিটা ধরে রাখা উচিত, মানে হাল না ছেড়ে দেওয়া উচিত আর কি। মানে অনেকে আছে মানে হাল ছেড়ে দেয়, মন খারাপ করে ফেলে, ডিপ্রেসড হয়ে যায়, এগুলো আসলে করা উচিত না। কারণ একটা এক্সাম তো আর পুরাটা জার্নি ডিফাইন করে না, আরো অনেক এক্সাম আছে। আর অনেকে মনে করে বুয়েটটাই লাইফের সব কিছু, এমন না। মানে এখানে যে চান্স না পেলে একদম লাইফ শেষ ওইরকম কিছুও না, আরো অনেক অপরচুনিটিস আছে লাইফে, ওইটাই বলবো। আর ভাই আমিও এটাই বলবো যে পড়াশোনার প্রতি টাইম দিতে হবে আর লেগে থাকতে হবে, এইটাই ভাইয়া। আর অনেক ক্ষেত্রে দেখা যাবে অনেক জায়গায় বলা হয় যে তুমি স্মার্ট ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক করো না। এই মানে এটা আমি বিশ্বাস করি না ভাইয়া। আমার মনে হয় যে তোমাকে স্মার্টলি হার্ড ওয়ার্ক করতে হবে, মানে পড়াশোনার প্রতি তোমাকে টাইম দিতে হবে অবশ্যই, না হলে ভালো কিছু করা যাবে না। সো বেশি বেশি পড়াশোনা করতে হবে আর বুঝে বুঝে পড়াশোনা করতে হবে। আর
কেউ যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে তাহলে বেশি বেশি প্রবলেম সলভ করা উচিত আমার মনে হয়। তো তোফায়েল আর রোহিত, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর আবারও অভিনন্দন। তো আমাদের শিক্ষার্থীদের জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই পুরো ভিডিওটা দেখার জন্য। তো তোমাদের ভাইয়ারা যেই কথাগুলো বললো এগুলো আশা করি মেনে চলার চেষ্টা করবো। আর আগামী বছর তোমাদের থেকেই, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের থেকেই আমরা কাউকে তোফায়েল ভাইয়া আর রোহিত ভাইয়ার জায়গায় দেখতে চাই। আর তোফায়েল একটু আগেই বললো যে বুয়েটটাই কিন্তু মেইন না, কিংবা একটা ভালো ইনস্টিটিউশন কিন্তু জীবনের মেইন কিছু না, পড়াশোনাটাই কিন্তু জীবনের সবচেয়ে বড় জিনিস না। হ্যাঁ, দেখো একটা ভালো ইনস্টিটিউশনে তুমি যদি ভর্তি হও তাহলে তোমার পথটা সহজ হয়ে যাবে। পরবর্তী 4টা বছর, ধরো তুমি যদি বুয়েটে ভর্তি হও তোমার পরবর্তী 4টা বছর চলার পথটা অনেক সহজ হয়ে যাবে, তুমি অনেক বেশি অপরচুনিটি পাবা। কিন্তু তুমি যদি চান্স না পাও তার মানে কি জীবন শেষ? না তো, আরো অনেক অপরচুনিটি অন্য জায়গায় আছে। তুমি অন্য একটা ইনস্টিটিউশনে পড়লে কি জীবন শেষ হয়ে যাবে? ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন না। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।